শাড়িতে টান পড়ায় ব্যথায় কুঁকড়ে ওঠে জান্নাতুল। শাড়ির পিন কাঁধে বিঁধে গেছে, রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। জান্নাতুল পিছনে তাকিয়ে হাত জোর করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দেন। শাড়ির আঁচলে টান পড়তেই জান্নাতুল পিছু ফিরে কথাগুলো বলে। দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, একজনের হাতে তার শাড়ির আঁচল। তোমাকে কে বাঁচাবে মামুনি? আজকে তো আমরা মজা করব তোমাকে নিয়ে। দয়া করুন আমার উপর। জান্নাতুল ভয়ে ঢোক গিলে। আশেপাশে তাকে সাহায্য করার মতো কেউ নেই। চাকরির খোঁজে বের হয়েছিল সে, কিন্তু খুঁজতে খুঁজতে যে রাত লেগে যাবে সেটা বুঝে উঠতে পারে নাই। তার সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলে শাড়ির আঁচল জুড়ে টান দিয়ে খোলার চেষ্টা করছে। জান্নাতুলও চিৎকার দিয়ে বলে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প, আমাকে কেউ বাঁচান দয়া করে। আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন, দয়া করে আমাকে ছেড়ে দেন ভাইয়ারা, আমি তো আপনার ছোট বোনের মতো, প্লিজ আমাকে মাফ করে দিন, আমি তো কোনো অন্যায় করিনি। আজকে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, আজকে আমরা তোমাকে আদর করব। এদের মতো নরপশুরা রাত বিরাতে মেয়েদের শরীর খোঁজে, আর তাদের কাছে সাহায্য চাচ্ছ মেয়ে? এত রাতে মেয়ে মানুষের এই পথে চলাচল যে নিষেধ। নরপশুরা রূপও দেখে না, তাদের তো শরীর দরকার রাত বিরাতে। জান্নাতুল পিছু ফিরে দেখে দুটা বাইক। একটা বাইক থেকে দুটো ছেলে নেমে এসে তার পাশে দাঁড়ায়। যে ছেলে দুটো জান্নাতুলের ক্ষতি করার জন্য আসছিল তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার কারণ তাদের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো। তাদের মুখে মাস্ক, দেখিয়ে বুঝে নেই এরা কারা। জান্নাতুল ভয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমাকে বাঁচান প্লিজ, ওনারা আমাকে বাঁচতে দিবে না, আমার ইজ্জত নষ্ট করবে ওরা, আমাকে বাঁচান দয়া করে, আমি আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান প্লিজ। আমি ইচ্ছে করে এত রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছি না, এখানে আমি নতুন, কিছু চিনি না। শোনো মেয়ে, আমাকে দেখে তোমার কি মনে হয় আমি কি তোমাকে ছেড়ে দিব? এত বিশ্বাস আমার উপর? আমি যদি এখন ঝাঁপিয়ে পড়ি তোমার উপর? এবার জান্নাতুল নিজেকে ছেলেটার কাছ থেকে ছাড়িয়ে নেয়। চোখের পানি মুছে ছেলেটার পায়ের কাছে বসে পা ধরে মিনতি করে। ছেলেটা আকস্মিক এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, সে তো মজা করে কথাটা বলেছে। পাশ থেকে বাইকে বসে থাকা ছেলেগুলো বাইকের হেডলাইট জ্বালিয়ে দেয়। ছেলেটা জান্নাতুলের মুখের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, হে নারী, তোমার চোখে জল কেন? তোমার চোখে তো মায়া থাকা প্রয়োজন। তুমি পৃথিবীর বিশ্ব সুন্দরীদের মধ্যে প্রথম কেউ। তোমার গালের টোল, তোমার মায়া মাখা মুখ, এই ছোট্ট ফেস আমাকে ঘায়েল করে দিল। তোমাতে আমি আজ বিলীন হয়ে গেলাম। সবাই বাইক থেকে নেমে মেয়েটার সামনে আসে। জান্নাতুলকে ছেলেটার পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা জান্নাতুলের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে, মেয়ে, তোমার তো দিনেও বাড়ি থেকে বের হওয়ার রিস্ক। তোমার পাশে চারটাকেও বেমানান লাগবে। তুমি তো পদ্মফুল, নিজের এই সৌন্দর্য নিয়ে রাতে কখনো বাহিরে বের হবে না। ফিরে যাও তোমার নিজ গন্তব্যে। ছেলেটা কথাগুলো বলে মেয়েটার থেকে দূরত্ব বজায় রেখে দূরে সরে যায়। কিছুক্ষণ পর একটা গাড়ি আসলে ছেলেটা জান্নাতুলকে গাড়িতে উঠতে বলে। বাইক নিয়ে সেই জায়গা ত্যাগ করে। প্রায় 20 মিনিট পর জান্নাতুল বাড়ি ফিরে আসে, এসেই মাকে জড়িয়ে ধরে। আম্মু। কি হয়েছে মা তোর? এভাবে কান্না করছিস কেন? কিছু না আম্মু। তোকে বারবার বলেছিলাম বাইরে যেন দেরি না হয়। এখন রাত 10টা বাজে, এই তোর আসার সময়। নতুন জায়গায় এইভাবে চলাফেরা উচিত না আমাদের। মায়ের কথা শুনে জান্নাতুল মাথা তুলে মায়ের দিকে তাকায়। মায়ের বুকে কাঁদতে পেয়ে নিজেকে কিছুটা হালকা মনে হলো তার। নিজেকে ঠিক করে নিয়ে বলে, সরি আম্মু, আব্বু স্কুল থেকে ট্রান্সফার করছে দেখেই তো এখানে আসা আমাদের। আর এটা ঢাকা শহর আম্মু, আব্বু সামান্য যা টাকা পায় তা দিয়ে আমাদের সংসার চলবে না, সেই জন্য খোঁজ করতে গেছিলাম কোনো জব হয় কি না। কোনো লাভ হয়েছে? চাকরি বাকরি এত সহজ না মা। যা নিজের রুমে গিয়ে চোখ মুখ ধুয়ে নে। তোর চিন্তায় কেউ খাওয়া দাওয়া করেনি। তাড়াতাড়ি আয়, সৈকত খাওয়ার জন্য চিল্লাচিল্লি করছে। আম্মু আমাদের টাকা নেই কেন? টাকা ছাড়া তো জীবনের কোনো মূল্য নেই। বাপের টাকা না থাকলে ছোট ছেলেমেয়েরা সিনিয়র হিসেবেও প্রাপ্য সম্মান দেয় না। কখনো কারো কাছ থেকে সম্মান পেলাম না আম্মু, আমাদেরও একদিন টাকা হবে দেখে নিও, তোমাদের কোনো কষ্ট থাকবে না তখন। মন খারাপ করিস না মা, এইসব না ভেবে রুমে যা। কালকে না তোর একটা পরীক্ষা আছে,
তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে যা। জান্নাতুল হালকা হাসলো। জীবনের উপর দিয়ে কত ঝড় যাচ্ছে, কিন্তু সেটা লুকিয়ে রাখতে হচ্ছে খুব গোপন করে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মা বাবা আর ছোট ভাইয়ের সাথে বসে খাওয়া দাওয়া করে তারপর নিজের রুমে যাই ঘুমানোর জন্য। রকি, ছেলে দুটাকে পাইছিস? হ্যাঁ বস, পাইছি। গুড। গোডাউন খোলা আছে, ওখানে বেঁধে রাখ, আমি আসতেছি। অনেক আগে থেকে ওই দুইটা ছেলের বিষয় আমার কাছে কমপ্লেন আসছে। আজকে হাতের কাছে পেয়ে ছেড়ে দেই কিভাবে? ছেলেটা ফোন কেটে গাড়ি নিয়ে গোডাউনে যায়। ছেলে দুটোর সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়, তারপর তার লোকদের বলে, কোথায় রাখছিস ওদের? রুমে বেঁধে রাখা, বসে আছে। পাগলদের খাঁচায় ওদের দিয়ে আয়। পাগলের একটু খুনের কাজটা করে দেখ, নখের আঁচড় দিয়ে শেষ করুক, আর সবাই জেনে যাক কোন রাক্ষস তাদের খুন করছে। হা হা হা। ছেলেটা জোরে জোরে হাসতে থাকে, তারপর ধীর কণ্ঠে বলে, আমার পদ্ম ফুল, ফুলকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার প্রথম ভালো লাগা তুমি, আমার প্রথম চাওয়া না হয় তোমাকে চেয়ে নিব। ছেলেটা নিজের কাজ করে সেখান থেকে চলে যায় নিজ বাড়ির দিকে। রেখে যায় কয়েকজনের আজহারি। সেখানে থাকা সবাই শুনতে পায় দুইটা ছেলের আর্তনাদ। সেদিনের পর কেটে যায় একটা বছর। ছেলেটা নিজের মতো কাটিয়ে দেয় নিজের জীবন, চালিয়ে যাচ্ছে সবার আড়ালে নিজের কাজ। আর জান্নাতুল ফেরদৌস, সে চাকরির পরীক্ষা দিচ্ছে একের পর এক, কিন্তু মন মতো কোনো কাজ হচ্ছে না। টাকা ছাড়া কি এই যুগে কোনো কাজ পাওয়া যায়? বিসিএস ক্যাডার হয়ে কি লাভ হলো আমার, বলতে পারবে আম্মু? কেন? এখন তো অনেক চাকরির অফার আসছে। কিন্তু আমি যে ভার্সিটিতে জব করতে চাই সেখানে কোনো বাংলা শিক্ষক লাগবে না। ক্যাডার হওয়ার আগে একটা চাকরির জন্য হা হুতাশ করতিস, আর এখন জব পেয়ে ছেড়ে দিচ্ছিস? আম্মু, আমার অনেক ইচ্ছে ছিল সেই ভার্সিটিতে জব করব। যা অফার পাচ্ছিস সেটাই গ্রহণ কর। দুদিন হলো ক্যাডার হয়েছিস, এত অফার তাও শান্তি হয় না? তোমাদের রেখে দূরে যাব না। 28 বছর জীবন আমার ব্যর্থ। ভালো কিছু করতে হলে দূরে থাকতে হয় মা। আম্মু, আমার বিয়ে হচ্ছিল না দেখে খুব কষ্ট পাচ্ছ তাই না? না দিতে পারছো বিয়ে, না হচ্ছে আমার কোনো পূর্ণের কাজ। আম্মু, আজ টাকা নেই বলে আমাকে ভালো কোথাও বিয়েও দিতে পারছো না। এসব কথা বলতে নেই মা, সব কিছুতে তাড়াহুড়া করিস কেন? তুই সবে মাত্র বিসিএস ক্যাডার হলি, দেখিস এখন তুই অনেক জব পাবি। আর এত ধৈর্য কম কেন? একদিনে কি জব হবে? ইনশাআল্লাহ আম্মু, কিন্তু আজকের অপমান যে আমাকে খুব ভাবায় আম্মু। জান্নাতুলের মা আর কিছু না বলে মুখে কাপড় চেপে রুম থেকে বেরিয়ে যায়। জান্নাতুল মেঝেতে মাথা চেপে ধরে বসে আছে। আজকে তাকে দেখতে আসছিল। এত এত অপমানিত হতে হবে জানা ছিল না, কিন্তু তাদের 10 লক্ষ টাকা চাই। 10 লক্ষ কেন? 10 টাকা দেওয়ার মুরত নাই তাদের। আর 10 লক্ষ টাকা? চাকরি না পেতেই 10 লক্ষ টাকা দিয়ে সে বিয়ে করবে? মনে মনে বিড়বিড় করে। বিসিএস ক্যাডার হলাম, এখন কোনো চাকরির অভাব হবে না। কিন্তু আমার যে খুব শখ একজন শিক্ষক হব। দেখা যাক সেই ভার্সিটিতে হয়ে যায় নাকি। জান্নাতুলের ভাবনার মাঝে তার ধ্যান ভেঙে যায় ফোনের শব্দে। ফোনটা হাতে নিয়ে দেখে একটা অপরিচিত নাম্বার। কয়েকবার ফোন আসার পরে রিসিভ করে। আসসালামু আলাইকুম, আমি কি জান্নাতুল ফেরদৌসের সাথে কথা বলছি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জান্নাতুল, কিন্তু আপনি কে? আপনার ফোনে একটা মেসেজ গেছে, দয়া করে সেটা দেখে নেবেন। আমরা ভেবেছি আপনি মেসেজ চেক করে নিজে থেকে ফোন দিবেন, কিন্তু প্রায় 2 ঘন্টা হচ্ছে মেসেজ করেছি, আপনি কোনো রেসপন্স করছেন না। দেখেই আমাকে ফোন দিতে হলো আপনার কাছে। আপনি কাল সকালে ঢাকা ভার্সিটি চলে আসবেন। কংগ্রাচুলেশনস, আপনি ঢাকা ভার্সিটির বাংলা প্রফেসর হিসাবে সিলেক্ট হয়েছেন। কাল সকাল 9টার আগে অফিসে যোগাযোগ করবেন। ধন্যবাদ। জান্নাতুল মেসেজ চেক করে ধীরে ধীরে মেসেজটা পড়ে। মেসেজে ভার্সিটির নাম ও উল্লেখ করা আছে। জান্নাতুল আর 10 বার মেসেজটা চেক করে বারবার পড়তে থাকে। হ্যাঁ, সে ঠিকই পড়ছে। সে ঢাকার একটা ভার্সিটিতে সিলেক্ট হয়েছে, কিন্তু সেখানে তো বাংলা শিক্ষক আছে, আর লাগবে না শুনছিল। খুশিতেই কেঁদে দেয় জান্নাতুল। টাকা ছাড়া সে একটা জব পেল, আর কি লাগে? আসলে জীবনের সফলতা আসলে কিছুরই অভাব হয় না। তার স্বপ্ন পূরণ হবে কালকে। এখন বাসায় জানাই না, কাল কি হয় আগে দেখবে, তারপর বাসায় খুশির খবরটা দিবে। পরের দিন খুব সকালে জান্নাতুল ঘুম থেকে উঠে সৈকতকে সাথে নিয়ে রান্না শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হাতে 10 মিনিটের বেশি সময় নিয়ে বেরিয়ে পড়ে। আমার পদ্ম ফুল,
1 বছর পর আবারও আমার পদ্মফুলের দেখা পেলাম। ওয়াও, আমার যেন বিশ্বাস হচ্ছে না। আমাদের ভার্সিটিতে পদ্মফুল কি করছে? এখানে ভর্তি হয়েছে নাকি? আশিক বিড়বিড় করে কথাটা বলে। ভার্সিটি এসে এত বড় সারপ্রাইজ পাবে জানতো না সে। খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। এইদিকে জান্নাতুল ধীর পায়ে অফিসে গিয়ে প্রফেসরের সাথে দেখা করে। হেড অফিসারের রুমে গিয়ে সালাম দিয়ে কথা বলে। আমি জান্নাতুল ফেরদৌস। কালকে আমাকে মেসেজ আর ফোন করে আসতে বলছেন। প্রফেসর জান্নাতুলকে দেখে ভ্রুকুচকে ফেলে। পুতুলের মতো একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এই মেয়ে বাংলা প্রফেসর হবে? মানে দেখে বয়স কত মনে হবে, 22-23? ওনার ভাবনার মাঝেই জান্নাতুল নিজের ফাইলে গিয়ে দেয়। প্রফেসর ফাইল চেক করে দরকারি কাগজ নিয়ে বাকিগুলো ফিরিয়ে দেয়। তারপর জান্নাতুলের দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে যে কেউ 23 বছরের বাচ্চা মনে করবে, কিন্তু তোমার বয়স 28 বছর। এটা যেন বিশ্বাস হচ্ছে না। পদ্মফুল ফুটে ঝরে যায়, ঠিক তোমার বয়সও ঝরে কমে যাচ্ছে। মেয়েদের বয়স অনুমান করতে নেই স্যার, তবে আপনার কথাটা মজার ছিল। একটা কথা জানতে আগ্রহী আমি এখানে যখন বাংলা শিক্ষক হওয়ার কথা বললাম, তখন তো আপনারা বললেন এখন বাংলা শিক্ষক লাগবে না। তাহলে হুট করে এই জবটা আমি কিভাবে পেলাম? সেটা তোমার না জানলেও চলবে। বিসিএস ক্যাডার হয়েছো, সেই ভাগ্যেই ভেবে নাও। তোমার এক শুভাকাঙ্ক্ষী তোমাকে চাকরি পেতে সাহায্য করেছে। তুমি আজ বাসায় যেতে পারো। কাল থেকে ক্লাস নিতে এসো। তাছাড়া একজন বিসিএস ক্যাডার তুমি, জবটা পাওয়া কি খুব কঠিন? না, তবু শিক্ষকতা করতে গেলে 15-20 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কি বললে? বিসিএস ক্যাডারদের টাকা লাগে না? অন্যদের তো লাগে। কি? জান্নাতুল থতমত খেয়ে যায়। রুম থেকে চোরের মতো বেরিয়ে আসে। তারপর খুশি মনে বাসায় ফিরে যায়। আব্বু, তোমার মেয়ে তোমার মতো একজন শিক্ষক হতে পারছে। মানে? জান্নাতুলের বাবা অবাক কণ্ঠে কথাটা বলে। জান্নাতুল হাসি মুখে সব ঘটনা খুলে বলে। জান্নাতুলের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, শিক্ষক যেমন হয়েছিস ঠিক এটার মান রাখিস মা। এটার মান ধরে রাখতে পারলে তুই একজন সুন্দর মানুষ। ইনশাল্লাহ বাবা। সবাই খুশি। জান্নাতুলের বাবা মিষ্টি এনে সবাইকে খাওয়ায়। তারা যে মালিকের বাসায় ভাড়া থাকে সেই বিল্ডিংয়ে সবাইকে মিষ্টি বিলিয়ে দেয়। এতটা খুশি তিনি। খুব করে চাইতো মেয়েকে একজন শিক্ষক বানাবে। সেই জন্য তো মেয়েকে বিয়ে দেন নাই তিনি নিজেও একজন প্রাইমারি শিক্ষক। সেই দিনটা সবার আনন্দে কেটে যায়। পরের দিন সকালে জান্নাতুল নিজেকে পরিপাটি করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখা শেষ নাই। তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙিনাই। গিটার বাজিয়ে আসি গান করছিল। তখন রুমে তাদের হেড প্রফেসর টুকে দেখে গান বন্ধ করে নিজেদের বেঞ্চে বসে। প্রফেসরের সাথে পদ্মফুলকে দেখে আসি চমকে উঠে ধীর কণ্ঠে বলে, আমার পদ্মফুল যে আমার ক্লাসেই পড়বে নাকি? ইস, কি সুযোগ! আমার পদ্মফুল আমার কাছে এসেই ধরা দিলে তুমি। তোমাকে দেখার আগ্রহ যে আমার মিটবে আজ। কিন্তু আশিকের ভাবনায় প্রফেসর জল ঢেলে দিয়ে বলে উঠে, হ্যালো স্টুডেন্ট, ইনি তোমাদের নিউ টিচার, বাংলা প্রফেসর। আজ থেকে প্রথম ক্লাসটা মিস জান্নাতুল ফেরদৌস নেবে। তোমরা তাহলে ক্লাস করো, আমি আসি। জান্নাতুল, তুমি থাকো তাহলে। আর দেখো বাচ্চারা আবার তোমাকে বাচ্চা না ভাবে। ক্লাসের সবাই হেসে ফেলে। প্রথমে তো সবাই স্টুডেন্ট ভেবে নিচ্ছিল, কিন্তু এখন টিচার শুনে সবার জন্য হার্টবিট চলা বন্ধ করে দিচ্ছে। এইদিকে আশিক অবাক কণ্ঠে বলে, টিচার? টিচার বলে কি মাটিতে লুটিয়ে পড়ে। জান্নাতুল অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। ছেলেরা কি তাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলছে? জান্নাতুল একজনের থেকে পানির বোতল নিয়ে ছেলেটার মুখে পানি ছিটিয়ে দেয়। আশিক সাথে সাথে চোখ মেলে সামনে তাকিয়ে আবার কিছুটা দূরে সরে যায়। জান্নাতুল অবাক হওয়া কণ্ঠে বলে, এই ছেলে, তুমি এমন সেন্স হারালে কেন? হঠাৎ তোমার কি হলো? কিছুক্ষণ আগে তো ভালোই গান করছিলে। আমি দেখতে কি খুব খারাপ? আমাকে দেখেই তুমি জ্ঞান হারিয়েছো? না না, আমার পদ্মফুল কখনো খারাপ হতে পারে না। আমার তো শরীর খারাপ, তাই হয়তো সেন্সলেস হয়ে পড়ছি। সরি, আমি ইচ্ছে করে পড়ে যাইনি। ওঠো। আর এই পদ্মফুলকে? কই, কেউ না তো। এই কথাটা এর আগেও একবার শুনেছিলাম আমি। যাই হোক, সবাই নিজেদের জায়গায় যাও। আর তোমার নাম কি? জান্নাতুল আশিকের উদ্দেশ্যে কথাটা বলে। আশিক একটা ঠোক গিলে। তার গলা থেকে আর কোনো কথা বের হচ্ছে না। সে যাকে নিয়ে কল্পনায় হাজারো ছবি এঁকেছে, সে তার থেকে সিনিয়র। জান্নাতুল ভ্রুকুচকে তাকায়। এই ছেলে, তোমার ম্যাম তোমাকে কিছু প্রশ্ন করছে, উত্তর না দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছো কেন?
আর কথা বলার ইচ্ছে না থাকলে ক্লাস থেকে বেরিয়ে যাও। সরি ম্যাম, আমি আশিক রহমান আর 3য় বর্ষের স্টুডেন্ট। আচ্ছা ম্যাম, আপনার বয়স কত? আকস্মিক এমন প্রশ্নে জান্নাতুল রাগী চোখে আশিকের দিকে তাকায়। হুট করে কেউ বয়স শুনতে চায় নাকি? জান্নাতুল আশিককে বেঞ্চে বসতে বলে ক্লাস নিতে শুরু করে। ক্লাস শেষ করে অন্য একটা ক্লাস নিতে যায়। একটা জিনিস সে বুঝতে পারে, তাকে সবাই স্টুডেন্ট ভাবছে প্রথমে। নিজের দিকে তাকিয়ে দেখে জান্নাতুল। এই সৌন্দর্য দিয়ে কী হবে? টাকার কাছে যে সৌন্দর্যেরও কোনো মূল্য নাই। একদিকে আশিক বিড়বিড় করে বলে, আমার হৃদয় ক্ষরণ হচ্ছে, এই ক্ষরণ তুমি ছাড়া কেউ ভালো করতে পারবে না। তুমি গভীরভাবে ক্ষত করেছো আমার হৃদয়ে। তোমাকে আমার হতে হবে পদ্মফুল, আমার পদ্মফুল তুমি। পরের দিন পুনরায় সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। যে যার মতো কাজে যেতে ব্যস্ত হয়ে উড়ে। এটাই তো প্রকৃতির নিয়ম, সেই নিয়মে চলতে হয় সবাইকে। পরের দিন সকালে ভার্সিটিতে। নেন, এটা নাকফুল আর এই 2টা হাতের চুড়ি। আজ থেকে নাকফুল আর হাতে চুড়ি দিয়ে আসবেন, নয়তো সবাই আপনাকে চোখ দিয়ে গিলে খাবে। আপনি বড় হলেও মুখে বাচ্চার আভা দেখা যায়। সবাই আপনাকে জুনিয়র ভেবে র্যাগিংও দিতে পারে। মানে? হুট করে যখন একটা ছেলে এত কথা শুনিয়ে দেয় তখন কেমন লাগবে? জান্নাতুল মাত্র ভার্সিটিতে পা রেখেছে, তখন আশিক কোথা থেকে দৌড়ে এসে জান্নাতুলের হাতে একটা গিফট বক্স ধরিয়ে দেয়। আশিক আর কথা না বলে সেখান থেকে চলে যায়। জান্নাতুল বক্সটা কি করবে ভেবে পায় না। ফেলে দিলে সবাই কি না কি ভাববে, আর নিলে কেউ বুঝবে না এত বিষয়। আশিক বলে যাওয়ার পর জান্নাতুল অবাক হয়ে বিড়বিড় করে বলে, আমাকে কেউ দেখলে এই ছেলের কি অদ্ভুত, কাল থেকে আমার সাথে কি হচ্ছে? কালকে আমাকে দেখে সেন্স হারালো, আর আজকে আবার আমাকে এত কথা শুনিয়ে দিল। স্বপ্ন বুনিয়েছি আমি তোমাকে নিয়ে, আমার সেই স্বপ্নের রানী পদ্মফুল। ফুল তুমি সুপ্ত থাকো আজীবন, আর আমাকে মুগ্ধ করো সেই পদ্মফুলের সুবাসে। আশিকের কথা শুনে হাসান একটা হাসি দেয়, তারপর ঠেস মারার সুরে বলে, পদ্মফুল, তোর থেকে গুনে গুনে 7-8 বছরের সিনিয়র হবে দেখ। আর সেই পদ্মফুলের জন্য তুই উতলা, যে ফুল ছুঁয়ে দেখার সাধ্য তোর ধরা ছোঁয়ার বাহিরে। না, আমার পদ্মফুল আমার হয়ে থাকবে আজীবন, সে আমার ধরাছোঁয়ার বাহিরে না। আমি ঠিক একদিন তাকে আমার করে নিব। আর আমার পদ্মফুলে নাম কখনো নেস না, হয় ভাবি বলবি নয়তো ম্যাম। ওকে বুঝলি দোস্ত? ভাবি তো বলতেই হবে একদিন, তাই ভাবি বলা শিখে রাখ। পদ্ম ভাবি? হাসানের কথা শুনে হাসান আর আশিক দুজনেই হেসে ফেলে। দুইজন ক্যান্টিনে বসে জান্নাতুলকে নিয়ে আলোচনা করছে। জান্নাতুল ক্লাস নিতে যাওয়ার আগে তার ছোট ভাই সৈকতের কাছে ফোন করে। আমি যে ভার্সিটিতে আছি সেই ভার্সিটিতে তো ভর্তি শুরু হয়েছে সৈকত। তো আমি কি করব আপু? তুই এখানেও চান্স পাইছিস? এক কাজ কর, আজকে তোর কাগজপত্র নিয়ে আয়, এই ভার্সিটিতে পড়াশোনা করিস। আচ্ছা, তোর ক্লাস শেষ হওয়ার আগেই চলে যাব। আচ্ছা রাখলাম, ক্লাস নিতে যাব। জান্নাতুল তার ছোট ভাইয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দেয়। তারপর ক্লাস নেওয়ার জন্য ক্লাসরুমে যায়। ক্লাস শেষে সৈকত আর আশিক ক্যান্টিনে বসে আছে। তাদের সব ক্লাস আরও 40 মিনিট আগে শেষ হয়েছে, কিন্তু আশিক জান্নাতুলের জন্য অপেক্ষা করছে সেই কখন থেকে। এক পলক তার পদ্মফুলকে দেখবে বলে। হুট করে হাসান বলে, আশিক, তুই কিন্তু এখনো জানিস না ম্যাম বিবাহিত নাকি অবিবাহিত। তো কি হয়েছে? কি আবার? তুই ম্যামের ভাবনা মাথা থেকে ছেড়ে ফেল। এক কাজ কর, তোর জন্য আমি ভালো মেয়ে খুঁজে দিব, চল। তোর কি মনে হয় হাসান, আশিকের জন্য হাজার মেয়ে পাগল? ওকে, আমার বাপের টাকার অভাব নেই, বলি নাই যে আমি ধনীদের মধ্যে একজন, কিন্তু চলার মতো বহু টাকা আছে। নিজস্ব কাপড়, মোবাইল, কসমেটিক্স, স্বর্ণের ব্যবসা। আমাদের অন্য কোনো মেয়ের প্রয়োজন নেই আমার। আশিক টেবিলে থাবা মেরে দাঁতে দাঁত চেপে কথাটা বলে। হাসান ভয় ঢোক গিলে সে বুঝাতে চাচ্ছে এক, আর আশিক বুঝছে আরেক। দেখ, আমি সেটা বলি নাই, তুই তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকিস, কখনো রিলেশনে জড়িয়ে পড়িস নাই। কিন্তু প্রথম ভালোবাসা যদি হয় ভুল মানুষের সাথে, তাহলে সারা জীবন পস্তাতে হবে। তাই তুই আগে ম্যামের বিষয়ে সকল খবরাখবর নে। আচ্ছা, সেটা তো বলবি, কিন্তু গাধা, আমার পদ্মফুল এখনো অবিবাহিত। ওর নাকে ফুল নেই, হাতে চুড়ি নেই, বিবাহিত মেয়েদের কোনো বৈশিষ্ট্য তার মাঝে নেই। চল, পদ্মফুল আসছে, একটু কথা বলে আসি। হাসান আর আশিক উঠে জান্নাতুলের সামনে গিয়ে দাঁড়ায়। জান্নাতুল বিরক্ত হয়ে বলে, আশিক আমার পথ ছাড়ো, তুমি কিন্তু কাল থেকে বেয়াদবি করছো। আমি তোমার ম্যাম হই, ভুলে যাচ্ছ নাকি? আর তোমার গিফট বক্স কি আছে সেটা আমি এখনো খুলে দেখিনি। ওয়েট, সেটাও নিয়ে যাও।
আশিক জান্নাতুলের সামনে এসে দাঁড়ালে জান্নাতুল কথাগুলো বলে। আশিকের যেন সেদিকে কোনো ভাবান্তর নাই। তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে ভালোভাবে লক্ষ্য করে। সে বুঝতে পারছে না ছেলেটা তার পদ্মফুলের কে হয়। ভাই আমার তুমি পদ্ম ফুলের কেউ হও আর যাই হও না কেন, পদ্ম ফুলের থেকে দূরে থাকো। বাচ্চা মেয়ে একটা, যখন তখন কামড়ে দিতে পারে। আমার আপু আপনার মতো রাক্ষস না যে যাকে তাকে কামড়ে দিবে। আপনাকে যে দেখবে সেই বলবে রাক্ষস বংশের রাজা আপনি। পথ ছাড়েন, বাসায় যেতে হবে। পদ্মফুল ভার্সিটির টিচার হয়ে 3 পিস পরে ক্লাস নিতে আসেন কেন? আপনাকে বাচ্চা বাচ্চা লাগে, আপনাকে টিচার হিসেবে মানায় না। আপনি বরং শাড়ি অথবা বোরখা পরে আসবেন। প্লিজ ভাববেন না যে আমার কথা রাখতে বলছি, আপনাকে আমি সম্মান দিয়ে কথাটা বলছি। আপু এই রাক্ষস বংশের রাজাটা কে? তোকে এত কথা শোনানোর সাহস কই পাই? আজ তো একে আমি। আশিক সেখান থেকে চলে গেলে সৈকত রাগী কণ্ঠে কথাটা বলে। জান্নাতুল হালকা হেসে সব ঘটনা খুলে বলে। সৈকত রাগী ফেস করে জোরে জোরে হাঁটতে লাগে। পরিচয়: জান্নাতুল ফেরদৌস, মা রাবেয়া ইসলাম, বাবা হামিদ ইসলাম, ছোট ভাই সৈকত। বাবা একজন স্কুল টিচার, মা গৃহিণী। ছোট ভাই এবার অনার্স প্রথম বর্ষ। তাদের জন্মস্থান চট্টগ্রামের এক ছোট্ট শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জান্নাতুল নিজের পড়াশোনা কমপ্লিট করছে। আমি শত ফুলের মাঝখানে এক অবলা নারী। আমার ভালোবাসা ভালো লাগা আজ অন্য কারো সবই। আমার চাওয়া পাওয়া রয়ে গেল, করলে না তুমি তা পূরণ। কথা ছিল তুমি আমারই হবে, তবে তুমি আজ কেন অন্য কারো বুকে? জান্নাতুল হাতে গল্পের বই নিয়ে হালকা কণ্ঠে নিজের ভাবনা প্রকাশ করে। সৈকত সেদিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, আপু ভাইয়া তোর সাথে এমনটা কিভাবে করতে পারলো? জানি না। ভাইয়া তো তোকে খুব ভালোবাসতো, সব সময় তোর পাশে থাকার চেষ্টা করতো। আর আজ দিয়ে 2 বছর আগে ভাইয়া তোকে ছেড়ে গেছে। আচ্ছা আপু, মানুষ কি টিকটিকির মতো রং বদলায়? আমার ভাগ্য যার সাথে মিলিয়ে দেওয়া আছে সেই তোর জিজু হবে সৈকত। আমি আর তাকে ভাবি না। ভালোবাসা তো সেটাই, যেখানে মানুষটার ভালো থাকার জন্য তাকে একা ছেড়ে দিতে হয়। তাই বলে এত বছরের ভালোবাসা? তোর ভাইয়া হয়তো আমাকে ছাড়া হ্যাপি আছে, ভালো থাকুক না ও, তাতেই তো আমি ভালো থাকি। যাকে ভালোবাসি তার ভালো থাকা দেখে যেতে চাই আজীবন। তোর কষ্ট না হলেও আমার অনেক কষ্ট হয় আপু। তোদের 5 বছরের রিলেশন, ভাইয়া তোকে ছেড়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারলো, তাও আবার তার প্রাক্তনকে? আমার সামনে তার কথা আর কখনো বলবি না। তাকে মনে রাখতে চাই না। আমার মতো এখন আমাকে একটু থাকতে দে। আমার ভাবনায় যাকে এঁকেছিলাম সে মানুষটা আমাকে ছেড়ে যেতেই পারে, কিন্তু তাকে ঘৃণা করতে পারি না আমি। সে ভালো থাকলে আমি খুশি। সৈকত জান্নাতুলের রুম থেকে বের হয়ে যায়। এখন সময় রাত 11টা। মে মাস, গরমে ফ্যানের নিচেও থাকা যায় না। মাথার উপর ফ্যান শো শো শব্দ করে ঘুরছে। জান্নাতুল বিছানায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে, তারপর বিড়বিড় করে বলে, যে মানুষটা আমাকে সবার সামনে অপমান থেকে রক্ষা করত সেই মানুষটা খুব আড়ালে আমাকে অপমান করে হারিয়ে গেল আমার জীবন থেকে। শরীরের ভাঁজে লুয়ে পড়বা তুমি, শরীরে আছেই বাকি। বয়স তোমার 20 কি 22? হ্যাঁ পদ্মফুল, আমি এর বেশি ভাবি নাই কখনো। সেই তুমি কিনা একজন টিচার। অবাক করা বিষয় কি জানো, জীবনের প্রথমবার আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম, তাও তোমাকে দেখে। তুমি আমার সিনিয়র। আশিক ব্যালকনিতে বসে নিজে নিজে বিড়বিড় করে। জান্নাতুলের ফুল ডিটেলস সে বের করছে। ভাবতেছে তার বাসায় গিয়ে একটু সারপ্রাইজ দিয়ে আসলে কেমন হয়। আশিক বিছানায় এসে কালকের কথা ভাবতে থাকে, প্রথম দিনের কথা। কাল সে জান্নাতুলের কথা ভাবতে ভাবতে লাফিয়ে ওঠে। উফ, পদ্মফুল তো নাকফুল ও চুরি পরে না, তাকে অবিবাহিত ভাববে সকলেই, কিন্তু আমার পদ্মফুলের দিকে যে আমি ছাড়া আর কেউ নজর দিবে না। উফ, পদ্মফুলের নাকে নাকফুল থাকা দরকার, হাতে চুড়ি, তাহলে নিশ্চয়ই আমার পদ্মফুলকে সবাই বিবাহিত ভাববে। ইয়েস, কালকে পদ্মফুলকে একটা নাকফুল আর একজোড়া চুড়ি গিফট করতে হবে। আশিক ভাবনা থেকে ফিরে আসে। সেজন্য তো আজও নাকফুল আর হাতের চুড়ি নিয়ে গেছিল ভার্সিটিতে। এসব না ভেবে ফোন বের করে পদ্মফুল নামে আইডি সার্চ করে, কিন্তু তার পদ্মফুলের আইডি খুঁজে পায় না। পরক্ষণেই মনে হলো তার পদ্মফুলের নাম তো পদ্মফুল না, তার দেওয়া নাম হচ্ছে পদ্মফুল। মাথায় নিজেই কাট্টি মারে। এখন তার পদ্মফুলের আসল নামও মনে করতে পারছে না। নামটা কাল মন দিয়ে শুনেও নাই।
তার দেওয়া নাম থাকতে আর নতুন নাম জানার প্রয়োজন মনে করে নাই। এই আমার পদ্মফুলের নাম কি রে? পদ্মফুলের আইডি খুঁজে পাচ্ছি না। পদ্মফুল দিয়ে হয়তো তার আইডি খোলা নাই। তুই কি পদ্মফুলের আসল নাম জানিস? রাত 11টার সময় ফোন দিয়ে এমন কথা বললে কার মাথা ঠিক থাকে? হাসান মনে মনে আশিককে বেশ কিছুক্ষণ বকাঝকা করে। শালা তুই পাগল জানিস? হ্যাঁ জানি। এখন পদ্মফুলের নাম বল। জান্নাতুল ম্যামের আইডি নিশ্চয় জান্নাতুল নাম দিয়ে হবে, তোর পদ্মফুল দিয়ে না। ওকে। মাঝরাতে ফোন দিয়ে উনি বলে, এই আমার পদ্মফুলের নাম কি রে? ভাই আমি ইংরেজি ডিপার্টমেন্টের, আর তোর পদ্মফুলের নাম আমি জানি, অথচ তুই জানিস না? হ ভাই হ, তোর পদ্মফুলের নাম হাসানের ভাবি। আশিক বিরক্তির মাঝে এসে ওঠে। হাসানের ভাবি, এটা আবার কারো নাম হয় নাকি? পদ্মফুল নামটা সুন্দর, এটা মানুষের আইডির নাম হতেই পারে। আচ্ছা পদ্মফুলের দেবর, আপনি কি আমার পদ্মফুলের ফুল নাম জানেন? জানলে দয়া করে আমাকে একটু বলেন। আমি আমার পদ্মফুলের আইডি খুঁজে বের করি। সকাল হওয়ার আগে আমার পদ্মফুলের আইডি খুঁজে বের করতে হবে। জান্নাতুল ফেরদাউস। ইংলিশ দিয়ে সার্চ করিস না যেন। বাংলা টিচার গিয়ে দেখ, বাংলা দিয়েই আইডি নাম দিয়ে পড়ে না পেলে আমাকে আবার মারতে আসিস না। আশিক আইডি 1 ঘন্টা থেকে খোঁজে, কিন্তু কোনো আইডি তার পদ্মফুলের বলে মনে হচ্ছে না। রাগ করে ফোনটা বেড়ে ছুঁড়ে মারে। তারপর ভয়ে ভয়ে ফোনটা হাতে নেয়। নাকি ফোনটা আবার ভেঙে গেল নাকি? না, ভেঙে যায়নি দেখে আবারও ছুঁড়ে মারে। তারপর ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে। অপরদিকে ধর্ষণ করতে গিয়ে একটা মেয়ের শরীরে যতটা দাগ কেটেছে, সব দাগ এই ছেলেটার শরীরে দেখতে চাই আমি। বস আপনি খুন করবেন নাকি অন্য উপায়ে? পাগলি আছে না 3টা, ওরা 4 দিন থেকে অনাহারে আছে। ওদের কাছে এই জানোয়ারকে রেখে আয়, আর কখনো যেন কোনো মেয়েকে চিন্তা মাথায় আনতে না পারে। আচ্ছা বস। ছেলেটা অর্ডার করে জায়গা ত্যাগ করে। সেখানে থাকা বাকি ছেলেগুলো বসের কথা মতো কাজ করতে থাকে। রাতটা কেটে যায়, কারো নির্ঘুমে, কারো শান্তির ঘুমে, কারো আবার আর্তনাতে। এক একজনের রাত কাটে এক একভাবে। পরের দিন সকালে জান্নাতুল ভার্সিটিতে কি পড়ে যাবে সেটা ভাবতে ভাবতে সময় পার করে দেয় 20 মিনিটের মতো। শেষে বিরক্ত হয়ে বলে, আম্মু কি পরে ভার্সিটিতে যাব, একটু বলো না প্লিজ। কি হয়েছে মা? কোন শাড়ি পরবো বুঝতে পারছি না আব্বু। শাড়ি পরতে হবে না, তোর বোরখা আছে না? না আব্বু, আমার তো কোনো বোরকা নাই। শাড়ি কিনতে পারো, অথচ বোরখা কিনো না। আজকাল মেয়েরা সব আধুনিক হয়েছে। সরি আব্বু, এবার সময় পেলে বোরকা নিব। এটা কি দেখি? হামিদ ইসলাম একটা বক্স দেখে সেটা হাতে নেয়। জান্নাতুল তাকিয়ে দেখে আশিকের দেওয়া বক্স। তার বাবা কি বলবে সেটা ভেবেই গলা শুকিয়ে যায়। উনি বক্স খুলে নাকফুলটা হাতে নিয়ে বলে, তোর চয়েস এত সুন্দর হলো কবে থেকে? এভাবে বলছো কেন আব্বু? তুই তো ভালো জিনিস কিনতে পারিস না। যাই হোক, নাকফুল সুন্দর আছে। বিয়ের কথা শুনলে রাগ করিস, এটা পরে নে। না পরবো না, থাক। যা বলছি তাই কর। আচ্ছা। জান্নাতুল বাধ্য হয়ে নাকফুল পরে। হামিদ ইসলাম রুমে আর দেরি করে না, রুম থেকে বেরিয়ে যায়। তারপর বিরক্ত হয়ে বলে, উফ, এই 5টা শাড়ির মধ্যে থেকে একটা চয়েস করতে পারছি না। যাদের হাজার হাজার শাড়ি তারা কিভাবে চয়েস করে? তা চয়েস করতে পাবে কিভাবে? তোর ভার্সিটিতে 10টা থেকে ক্লাস আছে, এখন 9টা বাজে, আর তুই শাড়ি চয়েস করতে পারছিস না। এই যে পদ্মফুল কালারের এই শাড়িটা পর যা, তাও যদি তোকে একটু বয়স্ক মহিলাদের মতো লাগে। জান্নাতুল বিরক্ত মুখ করে সৈকতের দিকে তাকায়। এখানে সৈকতও এখন তাকে পদ্মফুল বলে খেপাতে শুরু করছে। বিছানায় তাকিয়ে দেখে সৈকত কোন শাড়িটাকে পদ্মফুলের সাথে তুলনা করছে। তারপর একটা শাড়ি হাতে নেয়, প্রায় রানী গোলাপি কালারের মতো। কিন্তু না, আসলে এই কালারটার নাম কি? পরক্ষণেই মনে হয় এটা একদম পদ্মফুলের কালারের মতো। কিন্তু শাড়িটা হাতে নিয়ে আবার রেখে দেয়। 1 বছর আগে এই শাড়িটা পরেই সে বিপদে পড়ছিল। মাস্ক পরা কিছু ছেলে তাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু ছেলেগুলোর সাথে আর কখনো তার দেখা হয়নি। ছেলেগুলো না থাকলে কি হতো সেটা ভাবতেই কলিজা কেঁপে ওঠে তার। সৈকত কিছুটা অনুরোধ করে বলে, আপু এটাই পরে নে। এই আপু, তুই নাক ফুল পরছিস? হ্যাঁ। ওয়াও, তোকে দারুণ লাগছে রে, একদম আমার বোনের মতো লাগছে এখন। এত সুন্দর নাক ফুলটাও, ওয়াও, জাস্ট ওয়াও। এটা ডায়মন্ডের নাকি?
না, ডায়মন্ডের হতে যাবে কেন? না, মনে হলো সেই জন্য বললাম। যাই হোক, অনেক সুন্দর। সৈকতের কথা শুনে জান্নাতুল ধীরে ধীরে বলে, অন্যের জিনিস সবসময় তোর কাছে সুন্দর, কিন্তু যে দিছে তাকে তুই সুন্দর বলে মান্য করতে পারিস না। তোমার ওই এলোমেলো চুলে আমি গেঁথে দিব পদ্ম ফুল। তোমার ওই আঁখি দুটি আমার কাছে পাগল। ছোট ভাইয়ের এমন কথা শুনে জান্নাতুল হেসে দেয়। তারপর সৈকতের গাল দুটো টেনে দিয়ে রুম থেকে যেতে বলে। এরপর হাতে থাকা শাড়িটা পরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই কড়া রোদে পুড়ে যাচ্ছে শরীর মনে হয়। তার উপর শাড়ি পরায় আরও বিরক্তিকর একটা ভাব জান্নাতুলের মুখে ফুটে ওঠে। ধুর, এই গরমে কেউ শাড়ি পরে আসে নাকি? আর নাকফুলটা ছেলেটা দেখলে কি মনে করবে? উফ, আব্বুর জন্য নাকফুলটা নাকে দেওয়া। আব্বু তো জানে না এটা আমার না। জান্নাতুল আনমনা হয়ে হাঁটতে থাকে। কিছু বুঝে ওঠার আগে একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটা কিছুটা আর্তনাদ করে বলে, ও মা গো, কে রে? আল্লাহ গো, আমার কোমর গেল। কানা দেখে চলতে পারে না নাকি? মা গো, তোমার ছেলের কোমর ভেঙে গেল। আর তোমার ছেলে বিয়ে করতে পারবে না, আমাকে আর কেউ বিয়ে করবে না। জান্নাতুল থতমত খেয়ে যায়। আনমনে হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে যাবে সে বুঝতে পারে নাই। তার সামনে একটা ছেলে মাটিতে পড়ে কোমরে হাত দিয়ে আছে। দেখে মনে হচ্ছে বয়স তার মতোই হবে। জান্নাতুল মুখটা কাচুমাচু করে ছেলেটার দিকে হাত বাড়িয়ে দেয়। সরি, আমি বুঝতে পারি নাই। হুট করে এমন হবে তা বুঝতে পারি নাই। সরি ভাইয়া, আমাকে মাফ করে দেন। হাত দেন, বসে না থেকে উঠে পড়েন। ছেলেটা হাত ধরে উঠে পড়ে। পাশে একটা গাছ ছিল আর একটা বড় ইট কোমরের নিচে পড়ায় ব্যথা বেশি পায় ছেলেটা কোনো রকম জান্নাতুলের হাত ধরে উঠে দাঁড়ায়। ছেলে মানুষ কান্না করতেছে দেখে জান্নাতুল বুঝে নেয় ব্যথা বেশি পাইছে। সত্যি আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। আপনাকে হসপিটাল যেতে হবে তো। প্লিজ আপনি একটু কষ্ট করে হসপিটালে যান। এইভাবে থাকলে আবার পরে সমস্যা হবে। ম্যাম, কোনো হেল্প লাগবে কি? আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগছে কিনা ভালোভাবে দেখেন। না, আমি ঠিক আছি। এই ছেলেটার হয়তো লাগছে, ওনাকে একটু হেল্প করো। আরে ভাইয়া, তুই এইরকম ন্যাকামি করিস কে? ম্যামের ধাক্কায় ছোট বাচ্চাদের কিছু হবে না, তোর আবার কি হবে? উঠে চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আশিকের কথায় সানজিদ পাত্তা দেয় না। জান্নাতুলের দিকে মুখ তুলে তাকিয়ে অবাক হয়ে মনে মনে বলে, পরি, এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? মাশাল্লাহ, এই মেয়েকে তো আমার চাই। আমার কমতো তুমি ভাঙছো পরি, আমার কমতো তুমি ভাঙছো পরি। সেবা একটা সময় তুমি করবে। সাজিদের ভাবনার মাঝে জান্নাতুল আশিকের দিকে তাকিয়ে বলে। আশিক, তুমি ছেলেটাকে চিনো? আশিক এবার জান্নাতুলের দিকে ফিরে তাকায়। জান্নাতুলকে দেখে মনে মনে আওড়ায়। আমার পদ্মফুল, আপনাকে এই রূপে রূপবতী লাগছে। আপনার চোখের হালকা কাজল আমাকে চুম্বকের মতো টানছে। আপনার লম্বা চুলের বেনি টেনে দিয়ে বলতে ইচ্ছে করছে, আমার পদ্মফুল, আপনাকে আমার কল্পনার রানীর মতো লাগছে। আশিক মাথা নেড়ে সানজিদকে নিয়ে যায়। আশিক পিছু ফিরে বেশ কয়েকবার জান্নাতুলকে দেখে নেয়। মেয়েটার নাকে নাকফুল দেখে ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে আশিক। সানজিদ তার দিকে ভ্রুকুচকে তাকায়। আশিক সানজিদকে একটা চোখ মারে। সানজিদ থতমত খেয়ে যায়। ছেলেটা পাগল হলো নাকি? পরিচয়: আশিক রহমান, মা আমিনা, বাবা জিহাদ, বড় চাচুর বড় ছেলে সানজিদ, ছোট ছেলে হাসান। তাদের নিজস্ব দোকান আছে অনেকগুলো। সাজিদ ইউনিভার্সিটিতে ইংরেজিতে টিচার হিসাবে নিয়োগ করছে 1 বছর আগে থেকে। জান্নাতুল সেখান থেকে ক্লাস নিতে যায়। একটা ক্লাসে সে বলে ওঠে, সাহিত্য, বাংলা সাহিত্য পড়ার মজা আলাদা। সেটা কি তোমরা জানো? যখন পড়তে বসো তখন মনোযোগ রাখবা বইয়ে, তাহলে দেখবে সাহিত্যের মধ্যে ঢুকে যাবে তোমরা। আর সাহিত্য পড়লে তো নিজের মাঝে প্রেম প্রেম অনুভূতি জাগে। পড়তে কিন্তু দারুণ লাগে। স্টুডেন্টরা মনোযোগ দিয়ে ম্যামের কথা শুনে। জান্নাতুল দেখে একটা ছেলে আনমনে হাসছে। জান্নাতুল ছেলেটার সামনে এসে বেঞ্চে একটা বাড়ি দেয়। ছেলেটা লাফিয়ে ওঠে। কি সমস্যা? কার ভাবনায় মগ্ন আছো তুমি? ম্যাম ক্লাসে কিছু বলছে আর তোমার অন্য ভাবনায় মন। ক্লাস ভালো লাগছে না? আচ্ছা, আমার ক্লাস কি তোমার ভালো লাগে না? সবাই একসাথে বলে, ম্যাম অনেক ভালো লাগে। আপনি এই দুদিনে আমাদের মন জয় করেছেন। আপনার বলা প্রতিটা কথা আমাদের নতুন করে কিছু শিখতে উৎসাহ দেয়।
জান্নাতুল হালকা হেসে দেয়। তারপর যে ছেলেটা আনমনা হয়েছিল তার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে? ছেলেটা আনমনা হয়ে বলে, ম্যাম, ভালোবাসা এত কষ্টদায়ক কেন? সে হারিয়ে গেলেও তার স্মৃতি মনে হলে অনেক খুশি লাগে নিজেকে। কিন্তু কেন ম্যাম? যে ঠকায় তাকে তো ঘৃণা করা উচিত। ভালোবাসা কি তোমরা জানো? সবাই ভাবে একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছে, ঘুরছে, এটাই তো ভালোবাসা। কিন্তু এটা ভালোবাসা না, এটাকে প্রেম বলা হয়। আর ভালোবাসা হচ্ছে যে ছেড়ে গেছে তাকে মনে পড়বে, তার স্মৃতিগুলো আমরা ভেবে একটা শান্তি অনুভব করি। সে যতই ঠকায় না কেন আমরা তাকে ঘৃণা করতে পারবো না। তবে আমাদের আর একটা কথা মাথায় রাখতে হবে, সে ছেড়ে গেছে বলে আমরা তার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাইবো না, নতুন করে আবারও সুন্দর একটা সম্পর্ক গড়তে চাইবো। ছেলেটা মাথা নেড়ে বসে পড়ে। জান্নাতুল আবার পুনরায় ক্লাস নেওয়া শুরু করে। ক্লাস শেষে রুম থেকে যাওয়ার আগে বলে, হুমায়ুন ফরিদির একটা কথা আছে, জানো কি তোমরা? কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই। ভালোবাসাটি এমন। জান্নাতুল সব ক্লাস শেষ করে আশিকের সামনে যায়। নাকফুল আর চুড়িগুলোর দাম কত আশিক? আশিক শান বাঁধা গাছের নিচে বসেছিল, সাথে হাসানও ছিল। তখন জান্নাতুল এসে এমন কথা বলায় আশিক বসা থেকে উঠে দাঁড়ায়। জান্নাতুলকে লক্ষ্য করে, তার চারপাশে ঘুরে মুখের সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর জান্নাতুলের দিকে তাকিয়ে বলে, নাক ফুলের দাম কত জানি না, কিন্তু আমার পদ্ম ফুলের নাকে যেহেতু হতেই পারে 20-30 কোটি টাকা, তবে আমি আমার পদ্ম ফুলের সাথে টাকার তুলনা করতে পারবো না। পদ্ম ফুল আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ দামি, তার কোনো তুলনা হয় না। স্টপ আশিক, তোমার সামনে আসলেই দেখি মুখ দিয়ে সাহিত্যের কথা বের হয়। হতেই পারে ম্যাম, আমি তো বাংলা বিভাগের স্টুডেন্ট। আমি তোমার ম্যাম হই, ভুলে যেও না। তোমার থেকে গুণে গুণে 6-7 বছরের বড় হব আমি। সম্মান দিয়ে কথা বলো, নাকি গরিবদের সম্মান করতে নাই? সরি ম্যাম, আপনি ভুল বুঝছেন। আমি তো শুধু মজা করে বলছি। ম্যাম তো বউয়ের মতো। জান্নাতুল আর হাসান আশিকের দিকে তাকায়। আশিক ফট করে নিজের 2 হাত দিয়ে মুখে হাত দেয়। আশিক মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। এদিকে হাসান মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। জান্নাতুল আশিকের হাতে একটা বাড়ি মারে। আশিক ভালোভাবে দাঁড়িয়ে পড়ে। নাকফুলটা আমার আব্বুর পছন্দ হয়েছে। আব্বু ভাবছে আমি কিনছি, তাই আব্বুর জোরে নাকফুল পরতে হয়েছে। তাই দাম কত সেটা বলো, আমি তোমাকে নাকফুলের দাম দিচ্ছি। 2000 টাকা। আপনাকে এই নাক ফুলে খুব সুন্দর লাগছে ম্যাম। আপনাকে একদম পদ্ম ফুলের মতো লাগে। শাড়িটা আপনাকে বড্ড মানায়। মাত্র 2000 টাকা? আমি তো ভাবছিলাম আরো বেশি। যাই হোক, এই নাও টাকা। আর একদম আমার সাথে বাদরামি করতে আসবা না, পড়াশোনায় মন বসাও। তোমাদের তো এক্সাম কয় মাস পর থেকে। আচ্ছা ম্যাম, আপনার কথা কি ফেলতে পারি? আপনি হলেন আমার বউ, না মানে বউয়ের জামাইয়ের ম্যাম। আপনার কপালে আমার মতো সুন্দর এক পোলা জুটুক, আমিন। আশিক 1000 টাকার নোট নিয়ে বাসায় চলে যায়। জান্নাতুল সৈকতকে ফোন দিয়ে একটা মার্কেটের নাম বলে দোকানে আসতে বলে। তার মায়ের জন্য একটা স্বর্ণের চেন নেবে সেজন্য। আপু, তুই তো ঘেমে চুপসে গিয়েছিস, একদম ভেজা পদ্ম ফুলের মতো। আহ, কি সুন্দর লাগছে না তোকে? তোকে বিয়ে দেব না আপু, কারণ তোর যোগ্য জামাই হয়তো এই পৃথিবীতেই নাই। আবার শয়তানি করতে লাগছিস? পদ্মফুল পদ্মফুল শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই আমার। দয়া করে আমাকে একটা পদ্মফুল এনে দিবি? সেটাকে খুব কাছ থেকে দেখবো আমি, আর বুঝতে চাই আমি কি পদ্মফুলের মতো সুন্দর। আরে আমার কথা আগে শোন, তোর জন্য জামাই কই পাবো বলতো? তোর যোগ্য জামাই কে হতে পারে? ওয়েট, তোর সাথে মানাবে এমন একটা ছেলে আছে, কিন্তু সে তো রাক্ষস বংশের রাজা। তুই কার কথা বলছিস রে? রাক্ষস বংশের রাজা এখানে কই থেকে আসলো? এই যুগে রাক্ষস বলতে কিছু হয় না, সব টিভি সিরিয়ালে যা হয় আর কি। চল ওই দোকানে যাই। আছে আছে, আমার চোখে একজনকে রাক্ষসের মতো লাগে, কিন্তু দেখতে সুন্দর, তোর সাথে মানাবে।
বাট রাক্ষস তোর থেকে বয়সে অনেক ছোট। সৈকত সামনে তাকিয়ে দেখে তার বোন দোকানে চলে গেছে। তাহলে সে এত কথা কাকে শোনালো? হায় আল্লাহ বলে মাথায় একটা গাড্ডি মারে। দোকান থেকে চেন নিয়ে যখন আসতে যাবে তখন দোকানদার বলে, জান্নাতুল যখন আসবে তখন দোকানদার আবার হেসে বলে, ম্যাম, আশিক স্যারের পদ্মফুল তাহলে আপনি? মানে? কাল কত ঝামেলা করে উনি এই নাকফুলটা নিয়ে গেল। বাপরে, উনি সকাল সকাল আমাকে দোকান খুলতে বলে শুধু এই নাকফুল আর এই জোড়া চুড়ি নেওয়ার জন্য। আপনি কিভাবে জানলেন এটা আমাকে কেউ দিছে? এটা তো আমি কিনতে পারি, তাই না? অযথা উল্টাপাল্টা কথা বলবেন না। ম্যাম, এটা ডায়মন্ডের নাকফুল। আশিক স্যাররা ডায়মন্ডের নাকফুল বিক্রি করে, আর কেউ না। এই দোকানটা আশিক স্যারের। এই নাকফুল আপনি আর কোথাও পাবেন না। এই নাকফুলের দাম 35,000 টাকা। জান্নাতুল শুনে তবদা খেয়ে যায়। 35,000? আশিক না তাকে বলল 1,000? তাহলে মিথ্যা বলছে। সৈকত নাকফুল দেখে বলছিল ডায়মন্ডের, কিন্তু সে বিশ্বাস করেনি। কিছু না বলে দোকান থেকে বেরিয়ে আসে সে। সৈকত বলে, এই আপু, আশিকটা কে রে? কালকের ওই রাক্ষস বংশের রাজাটা নাকি? হুম। ও মাগো, তোকে ডায়মন্ডের নাকফুল দিচ্ছে? থাম, বাসায় গিয়ে শুধু বলি, তারপর কেমন লাগে বুঝবি ঠেলা। ভাই আমার, ভুলেও বাসায় বলিস না। আমি জানতাম না এটা ডায়মন্ডের নাকফুল। আব্বু যদি জানে এটা কারো দেওয়া তাহলে আমাকে খুন করবে। তোর কি চাই বল, আমি তাই দিব। তাহলে আমাকে একটা নিউ ফোন কিনে দে। 4 বছর থেকে একই ফোন চালাতে আর ভালো লাগছে না। তুই তো 6 মাস আগে ফোন কিনেছিস, আর আমি? আচ্ছা, আমি বেতন পেলে নিয়ে দিব, তাও কাউকে বলিস না, ওকে? এখন চল চুপচাপ আমার সাথে বাসায়। রাত পেরিয়ে ভোরের আলো ফোটে। জান্নাতুল নামাজ শেষ করে কোরআন পড়তে বসে। সৈকতের একটা অভ্যাস আছে, বোন যখন কোরআন পড়ে তখন সে মনোযোগ সহকারে শুনে শেঠা। আজও তার ব্যতিক্রম হয় না। কোরআন পড়া শেষে 2 ভাই বোন মিলে সকাল সকাল রান্না শেষ করে। আপু, আমার বউ কত ভালো একটা জামাই পাবে বল। তার জামাই রান্না করতে পারে, আহ! তার বউয়ের গর্ববোধ করে সবাইকে বলবে, জানিস আমার জামাই আমাকে রান্না করে খাওয়ায়। জান্নাতুল হেসে দেয়, তারপর হেসে হেসে বলে, হ্যাঁ, ভাইটা কার বুঝতে হবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। সকাল 11টা। জান্নাতুল ভার্সিটিতে আসে। এদিকে বাড়ির কলিং বেল বাজে। জান্নাতুলের মা গিয়ে দরজা খুলে দেয়। সামনে একটা ছেলে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে, আর ওনাকে দেখে অপর পাশের ছেলেটা বলে, আসসালামু আলাইকুম আমার পদ্মফুলের আম্মু। ওয়ালাইকুম সালাম। শাশুড়ি মা কেমন আছেন? শ্বশুর মনে হয় বাসায় নেই, তাই না? শ্বশুর তো স্কুলে গেছে। আর আমার শালাবাবু কি বাসায় আছে? রাবেয়া হা হয়ে সামনের ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার এক হাতে মিষ্টি ফলমূলের প্যাকেট, আর এক হাতে 4-5টা পদ্ম ফুল আছে। রাবেয়া সামনের ছেলেটাকে কিছুটা ছাড়ি মারার সুরে বলে, আমি পদ্মফুলের মা হতে যাব কোন দুঃখে? আমার ছেলে মেয়েদের মধ্যে কারো নাম পদ্মফুল না। তুমি হয়তো ভুল বাড়িতে এসেছো, যাও এখান থেকে চলে যাও। আরে শাশুড়ি মা, আমার পদ্মফুলকে তো আপনি জন্ম দিয়েছেন। ওই যে কি যেন নাম? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস। আপনার মেয়ে না? এটাই তো আমার শ্বশুরবাড়ি হওয়ার কথা। কি বেহায়া ছেড়ে দেখি, তুমি কিভাবে কথা বলতে হয় জানো না? আমার মেয়ের এখনো বিয়ে হয়নি, আর তোমাকে দেখেই তো মনে হচ্ছে তোমার বয়স কম। তুমি আমার জান্নাতের জামাই কিভাবে হবে? ওইভাবেই আমি আপনার মেয়ে জামাই। পেছন থেকে সৈকত বলে ওঠে, আরে রাক্ষস বংশের রাজা, আপনি এখানে? আপনার কাছে পদ্মফুল আসে? আজকে আপুকে দিতে হবে। আমি পদ্মফুল খুঁজলাম, কোথাও পাইনি। আরে রাক্ষস বংশের রাজা, ভিতরে আসুন। সৈকতের কথায় আশিক কষ্ট পায়। তাকে কোন দিক দিয়ে রাক্ষস বংশের রাজার মতো লাগে? কি করার, একমাত্র শালাবাবু বলে কথা, তাকে কি বেজার করা যাবে? বউটার জন্য না হয় রাক্ষস বংশের রাজার ডাকটা শুনে যাক আজীবন। রাবেয়া একবার ছেলেটার দিকে তাকায়, আর একবার সৈকতের দিকে তাকায়, তারপর সৈকতকে উদ্দেশ্য করে বলে, তুই ছেলেটাকে চিনিস? কে এই ছেলেটা? আমাকে শাশুড়ি বলে, আবার জান্নাত নাকি তার পদ্মফুল, কী সব বলছে। দেখ তো তুই ছেলেটাকে। ও শাশুড়ি মা, আর কতক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়ে থাকবো? জামাইকে এভাবে অসম্মান করছেন কেন?
বিয়ের পর কিন্তু আপনার মেয়ের থেকে এর প্রতিশোধ নিব। আশিকের কথা শুনে রাবেয়া না চাইতেও হেসে দেয়। ছেলেটা কেমন বাচ্চাদের মতো করে কথা বলছে। ভিতরে এসে সৈকতের রুমে বসতে দেয় আশিককে। এখন বলো তো বাবা তুমি কে? আর এসব মিষ্টি ফলমূল পদ্মফুল নিয়ে আমাদের বাসায় কি করতে আসছো? তুমি কি জান্নাতের কেউ হও? শাশুড়ি মা, এভাবে ঝাড়ি মেরে কথা বলছেন কেন? আমার তো ভয় লাগছে। মেয়ের শাশুড়িরা নাকি ঝগড়ুটে হয়, কিন্তু এখন দেখি আমার শাশুড়ি ঝগড়ুটে, আমাকে বকাঝকা করে। দূর, এই বাড়িতে বিয়ে করব না। এই রাক্ষস বংশের রাজা, আপনার কাছে আমার বোনকে দেব না। ওকে, কোনো রাক্ষসের কাছে আমি আমার বোনকে বিয়ে দেব না। কে আসতে বলেছে এখানে? শালা বাবু, এইভাবে রাগ দেখাও কেন? তোমাদের কি রাগের কোর্স কমপ্লিট করা আছে? এক একজনের রাগ দেখলে বাঘ পালাবে। আমার পদ্মফুল এই বাড়িতে জন্ম নিছে, এটা আমার দুর্ভাগ্য। আমি কি করব? সেজন্য এই বাড়িতেই আসতে হলো। এই ছেলে, ঝগড়া থামাও। একটু আগে আমাকে ঝগড়ুটে বললে, আর এখন থেকে তুমি বাচ্চাদের মতো ঝগড়া করছো। কে তুমি? নাম কি? এখানে কি চাই? আসসালামু আলাইকুম শাশুড়ি মা, আমি আপনার একমাত্র গুণধর মেয়ের একমাত্র জামাই। দয়া করে আমাকে জামাই হিসেবে গ্রহণ করুন। আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো। রাবেয়া ছেলেটাকে নিজের পা থেকে উঠায়। আশিক পায়ে হাত দিয়ে সালাম করে কথাগুলো বলে। রাবেয়া ছেলেটাকে ভালোই মনে হলো। এমন ছেলে আজকাল কোথাও পাওয়া যায় নাকি? রাবেয়া গলা খাকারি দিয়ে বলে, তুমি কি নিজের বিয়ের ঘটকারি নিজে করতে আসছো? এমন ছেলে আজ প্রথম দেখলাম আমি। তা বাবা তুমি কি করো? আম্মু, মোটেও এই রাক্ষস বংশের রাজার কথাও পাত্তা দিও না। উনি আপুর থেকে অনেক ছোট। এবার অনার্স 3য় বর্ষে পড়ে। আপু যে ভার্সিটিতে জব করে সেই ভার্সিটিতে উনি পড়াশোনা করেন। তুমি আমার জান্নাতের ছোট, তাহলে তুমি বিয়ের কথা বলছো কেন বাবা? আমার মেয়ের বয়স তাহলে তোমার থেকে অনেক বেশি। বিয়ের ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। যাও নিজের বাসায় যাও। শাশুড়ি মা, আপনি এইভাবে বলতে পারছেন? আপনার মেয়েকে আমার ভালো লাগছে, তা না হলে কি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম? আমার সিনিয়র ও আমার এতে সমস্যা নাই। তাহলে আপনাদের এখানে কিসের সমস্যা বলেন? তোমার পরিচয় চাইছি আমি। রাবেয়ার রাগী কণ্ঠে ঝাড়ি মেরে আশিকের উদ্দেশ্যে কথাটা বলে। আশিক হালকা হেসে নিজের পরিচয় দেয়। রাবেয়ার সব পছন্দ হয়, কিন্তু ছেলের বয়স কম, জান্নাতের থেকে 6 বছরের ছোট। এমন ছেলের সাথে মেয়ের বিয়ে কিভাবে দিবে? ফিরে যাও বাবা, তুমি পাগল হয়েছো নাকি? এটা কিছুতেই সম্ভব না। আমার মেয়ে তোমার থেকে বয়সে বড়। আর কেমন ছেলে তুমি, হ্যাঁ? নির্লজ্জের মতো নিজের বিয়ের প্রস্তাব নিয়ে আসছো। আমার পদ্মফুলকে দেখার অধিকার শুধু আমার আছে। আমি চাই না আমার পদ্মফুলকে অন্য কেউ এসে দেখে যাক। তাই নিজেই পদ্মফুলের জামাই হওয়ার জন্য নিজের প্রস্তাব নিজে নিয়ে আসলাম। আমি ভালো করি নাই বলেন? আপনি কি আমার মতো এত ভালো জামাই পাবেন? পদ্ম ফুল বিলে ফুটে আছে। যাও না, ওখান থেকে পছন্দ মতো একটা পদ্ম ফুল নিয়ে বাসায় ফিরে যাও। তারপর তার সাথে সুন্দর করে সংসার করো। আমার বোনকে আমি কোনো রাক্ষস বংশের রাজার সাথে বিয়ে দেব না। আমার কথা কানে যায়নি নাকি আপনার? উফ, তুমি আমার পদ্মফুলের ছোট ভাই না হলে কানের নিচে 2টা ঠাটিয়ে চর বসাতাম। দেখছো না জামাই শাশুড়ি আলোচনা করছে, আর তুমি সেখানে ব্যাঘাত ঘটাতে আসছো। যাও দুলাভাই হই তোমার, আমার জন্য নাস্তা নিয়ে আসো, নয়তো বিয়ের পর তোমার বোনকে অনাহারে রাখবো। রাবেয়া হাঁ হয়ে আশিককে দেখে। ছেলেটার সাহস আছে বলতে হয়। মায়ের সামনে ছেলেকে ছাড়ি দিচ্ছে। রাবেয়া ছেলের দিকে ইশারা করতেই সৈকত নাস্তা নেওয়ার জন্য বাইরে যায়। কবে থেকে আমার মেয়েকে ভালোবাসো? এই 1-2 দিনে ভালো লাগা নিয়ে তুমি আমার কাছে আসছো? বিয়ের মানে বোঝো তুমি? বিয়ে হলো সারা জীবনের বন্ধন। তুমি এখনো ছেলে মানুষ, তাই ভালো লাগা থেকে কাউকে বিয়ের প্রস্তাব পাঠানো বন্ধ করো। আমি আপনার মেয়েকে 1 বছর আগে থেকে ভালোবেসে আসছি। আমি এতটা ছেলে মানুষই না যে ভালো লাগা আর ভালোবাসা কি বুঝবো না। আমি পদ্মফুলকে ভালোবাসি। এটা কখনো সম্ভব না। পদ্মফুলকে আমি যে কোনো মূল্যে চাই। আজ আসি, আর পদ্মফুলকে যেন বলেন না আমি এখানে আসছিলাম, নয়তো আপনার মেয়ে অগ্নিমূর্তি ধারণ করে আমাকে উড়িয়ে দিবে। ওমা, ছেলে বলে কি? শ্বশুর বাড়ি আসছো অথচ খালি মুখে যাবা?
শ্বশুরবাড়ি যখন হবে তখন খাবো। দাঁড়াও, সৈকত খাবার আনছে, খেয়ে যাও। আমি আবার এতটা খারাপ না যে কাউকে কিছু না খাইয়ে বাড়ি ফিরতে বলবো। সৈকত নুডলস বানিয়ে আনছে, সাথে কিছু ফলমূল কেটে দেয়। আশিকের আনা মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে নিজের মুখে আগে একটা পুরে দেয়, তারপর আশিকের প্লেটে 3টা মিষ্টি দেয়। আশিক সৈকতের কাণ্ডে বিরক্ত হয়, এত কিছু সে কিভাবে খাবে। রাক্ষস বংশের রাজা, রাক্ষসরা তো বেশি বেশি খায় তাই না? এইটুকু দিয়ে হবে নাকি আরও কিছু দিব? আমার বোনের স্টুডেন্ট বলে এত খাতির যত্ন করছি, না হলে কখন বাড়ি থেকে বের করে দিতাম। সৈকত চুপ যাও। আশিক তোমার বড়, ভদ্রভাবে কথা বলো। পানিতে ওকে। আর তুই গিয়ে ফুলগুলো কোথাও রেখে দে। জানি না পদ্ম ফুল। আরে না, জান্নাত এসে এসব দেখলে কি না কি বলে। আমি কি একটু পদ্ম ফুলের রুমে যেতে পারি? দেরি করব না, শুধু ফুলগুলো সুন্দর করে একটা জায়গায় রেখে আসবো। পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হয় শুকিয়ে যাবে। আশিকের খাওয়া হলে ওকে নিয়ে যা, আর তুই গিয়ে একটা বড় পাত্রে পানি নিয়ে যা। জান্নাত আসলে কিছু বলতে হবে না, তুই বলিস তুই আনছিস ওর জন্য ফুলগুলো। এত দরদ কেন রাক্ষস বংশের রাজার জন্য আম্মু? রাক্ষস মানুষের রক্ত চুষে খায় জানো। সাবধানে থাকো তুমি। তোমার মাথা তো খেয়ে ফেলেছে, দেখো রক্ত না খায়। সৈকত সেখান থেকে জান্নাতুলের রুমে যায়, বড় একটা পাতিলে পানি নিয়ে ব্যালকনিতে রাখে। ভাড়া বাড়ি, কিন্তু রুমগুলো সুন্দর অনেকটা। আসে কিছুক্ষণ পর জান্নাতুলের রুমে এসে পুরো রুম ঘোরে, তারপর বড় পাত্রে পদ্ম ফুলগুলো সাজিয়ে রাখে, তারপর ফুলের উপর হাত বুলিয়ে বলে, আমার পদ্ম ফুল, একদিন তোমাকেও ছুঁয়ে দিব। তোমার গালের টোলে লবণ রেখে তোমার সাথে বসে বড়ই খাবো। আমার পদ্ম ফুল, তুমি এত সুন্দর কেন? তোমার প্রতিটা কথা মানুষকে মুগ্ধ করবে। তোমার এই নিকটে আমি আবারও ফিরে আসবো। আশিক জান্নাতুলের টেবিলে একটা ডায়েরি দেখতে পায়। ডায়েরির নিচে খুব যত্ন করে একটা চিরকুট রেখে দেয়, তারপর আবারও সারা রুমে একবার চোখ বুলায়। সৈকত তাড়া দিলে রুম থেকে বেরিয়ে যায়। সৈকত, পদ্মফুল কই থেকে আনছিস? এত শুনতে হবে কেন? আজব, আমি বাসায় যখন ছিলাম তখন এসব ছিল না। এতগুলো পদ্মফুল তুই কই থেকে নিয়ে আসলি সেটা কি শুনবো না? না, শুনতে হবে না। ফুল যেমন সেটা বল। ওয়াও, পদ্মফুল দেখতে কত সুন্দর লাগছে। এতগুলো ফুল একসাথে, বাবা। জান্নাতুল গোসল শেষে বারান্দায় গিয়ে দেখে 5টা পদ্ম ফুল একটা বড় পাত্রের পানিতে রাখা আছে। মাত্র সে বাসায় ফিরছে ভার্সিটি থেকে। জান্নাতুল খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে পদ্ম ফুলের কয়টা ছবি তোলে। হুট করে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। দৌড়ে রুমে ঢুকে সেই পদ্ম ফুলের সাথে যে শাড়ির কালারের মিল আছে সেই শাড়িটা পরে। সৈকত, আমার রুমে আয় তো। হ্যাঁ আপু, বলো। আমি নাকি পদ্মফুল, আজকে না হয় এই পদ্মফুলের সাথে পিক ওঠাই। এইভাবে তো কখনো তো পিক তোলা হয়নি। বাহ আপু, তোকে অনেক সুন্দর লাগছে রে। আপু তুই তো সুন্দর কেন? কারণ আমি তোর বোন, তাই। হিমির মা বাবা সুন্দর, কিন্তু তোর মতো এত সুন্দর না। তাহলে তুই এত সুন্দর কেন বলতো? আম্মু বলে আমার দাদি নাকি সুন্দর ছিল। আমি ছোট থাকতে তো দাদি মারা গেছে, তাই দেখি নেই। কিন্তু আমার দাদির পিছে নাকি অনেক ছেলে লাইন মারার জন্য বসে থাকতো। তোর জন্য তো অনেক লাইন ধরে বসে আছে আপু। এমনকি পিচ্চি পোলাপানও তোর জন্য বিয়ের প্রস্তাব আনছে। হু, তাহলে বুঝতে হবে তুই কত সুন্দর। কিছু বলনি? না, আয়, আজকে আমি আমার আপুর অনেক ছবি উঠাই দিব। আপু তুই জানিস, সত্যি পদ্মফুলের পাশে তোকে সদ্য ফোটা পদ্মফুল মনে হচ্ছে। আল্লাহ সব সৌন্দর্য তোর ওপর ঢেলে দিছে। সৈকত বেশ কিছু ছবি উঠাই দেয়। সবথেকে বেশি সুন্দর যেটা, সেই পিকটা জান্নাতুল ফেসবুকে প্রোফাইল পিক করে। বিকালে একটা গল্পের বই নিয়ে ছাদে যায়। সন্ধ্যা লাগার আগ মুহূর্তটা অনেক ভালোভাবে উপভোগ করে সে। অপরদিকে মেসেজের টুংটাং শব্দে ফোনটা হাতে নেয় আশিক। হাসান মেসেজ করছে দেখে মেসেজ সিন করে। একটা আইডি লিঙ্ক। প্রোফাইল ভালোভাবে চেক করে লাফিয়ে ওঠে। এটা তো তার পদ্ম ফুলের আইডি। উফ, মেয়েরা বুঝি ফুল দেখলেই ছবি উঠায়। আশিক সেদিন আইডি খুঁজে না পাওয়ায় হাসানকে উড়াধুরা দিচ্ছে। ইংরেজি দিয়ে আইডি নাম ছিল, আর সে বাংলা দিয়ে সার্চ করছে। আজকে আইডি পেয়ে সে মহা খুশি। উফ, পদ্মফুল, আপনার পাশে পদ্ম ফুলগুলো একদম পারফেক্টভাবে মানিয়েছে। আপনার রূপের গুণে পদ্ম ফুলগুলো আরও মোহিত হয়ে উঠেছে।
তবে 5টা পদ্মফুলের পাশে যে একটা পদ্মফুল শাড়িতে নিজেকে আবদ্ধ করছে, সেই পদ্মফুলের কাছে কাউকে মানায় না। বারবার নোটিফিকেশন আসছে দেখে জান্নাতুল ফোনটা হাতে নেয়। দেখে তার প্রোফাইলে শত শত লাইক কমেন্ট আসতেছে। হালকা হেসে কমেন্টগুলো চেক করতে থাকে। তখন একটা কমেন্টে তার চোখ আটকিয়ে যায়। সেই কমেন্টে আবার অনেকে রিপ্লাই করছে। জান্নাতুল আইডি খুঁড়ে বুঝতে পারে এটা তার স্টুডেন্ট আশিকের আইডি। রিকোয়েস্টও আসছে সেই আইডি থেকে। অ্যাকসেপ্ট করবে কি করবে না বুঝে উঠতে পারে না। তখন আবার মেসেজ রিকোয়েস্ট আসে। চেক করে দেখে আশিকের আইডি, তাতে লেখা আছে 1000 টাকার নাই দাম, আমার পদ্মফুলকে জানাই সালাম, ফুলের সুবাস ছড়িয়ে পড়ুক, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুক। জান্নাতুল মেসেজটা পড়ে আনমনেই হেসে ফেলে। ছেলেটা সবসময় ছন্দ নিয়ে পড়ে থাকে। জান্নাতুল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেট থেকে বের হয়ে আসে। আশিক তো মহা খুশি, তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। মাগরিবের আজান শুনতে পেয়ে জান্নাতুল ছাদ থেকে নিচে নেমে আসে। ওইদিকে হাসান, এই সন্ধ্যাবেলা কই যাচ্ছিস? কই আবার, আমি তোর মতো অমুসলিম নাকি? মানে? আজান দিছে, মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। জীবনে তো রমজান, জুম্মাবার আর ঈদ ছাড়া নামাজ পড়িস না? সময় নাই, রাস্তা স্যার, নামাজ পড়তে যাব। থাম, আমি আসতেছি। তাকে পেতে হলে আল্লাহর কাছে আমায় দয়া করে চাওয়া উচিত। আল্লাহর কাছে আমায় দোয়া করে চাওয়া উচিত। কষ্ট ছাড়া ভালো জিনিস পাওয়া যায় না। সে তো অনেক মূল্যবান, তাকে পেতে হলে আমার চেয়ে নিতে হবে। হাসান কিছু বুঝতে পারে না। আশিক তাড়াতাড়ি করে নিজের রুমে যায়। তারপর ঈদের পাঞ্জাবি বের করে অজু করে মাথায় টুপি দিয়ে বাসা থেকে বের হয়। আশিকের মা, বাবা, বড় চাচ্চু সবাই অবাক হয়ে আশিকের দিকে তাকিয়ে দেখে যে ছেলে নামাজ পড়ে না সেই ছেলে আজ নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে। ভূত ভূত! আশিককে এভাবে দেখে চিল্লিয়ে ওঠে হাসান। কালো পাঞ্জাবিতে আশিককে যেন নায়কের থেকে কম লাগছে না। আশিক হাসানের পিঠে একটা বাড়ি মারে, তারপর হাঁটতে থাকে। হাসান নিজের ভ্রম থেকে বের হয়ে আশিকের পিছু নেয়। নামাজ শেষে আশিক তার দাদুর কবরে গিয়ে জিয়ারত করে। আজ হঠাৎ কি মনে করে নামাজ পড়তে আসলি রে? ভূত ধরছে নাকি? যে ছেলে নামাজ পড়বে না, বলে নামাজের সময় বাসায় থাকে না, আর আজ সেই ছেলে নামাজ পড়তে আসছে, তাও একদম মাওলানা সেজে। সেটা বোঝার ক্ষমতা তোর হয়নি। সে যাই হোক, আমার ছেলে মেয়ে হলে তাদের ছোট থেকেই মাদ্রাসায় ভর্তি করে দিব। ছেলে মেয়েকে মাওলানা বানাবো। আর কাল থেকে আমি পাঞ্জাবি পরে ভার্সিটিতে যাব। ওরে, আজ সূর্য কোন দিকে ডুবছে রে? পূর্ব দিকে নাকি? আশিক বসের আজ কি হলো? নিজেকে পরিবর্তন করতে আসছে যে, তা তোর যে একটা আলাদা জগৎ আছে সেটা। মরিসকে ভাই, শোন, কেউ পরিবর্তন হতে চাইলে সাহায্য করা উচিত। তুই আরও অন্য কিছুর উস্কানি তুলে দিচ্ছিস কেন? আর যেটার কথা বললি সেটা আমি নিজে থেকে কিছু করি না। তুইও সেই কাজে জড়িত, ভুলে যাস না। সরি বুড়ো। পদ্মফুল, তোমাকেও যে পর্দায় থাকতে হবে, কিছু না হোক বোরখা পরতে হবে। কিন্তু এই 2 দিনের পরিচয়ে তোমাকে বোরখা পরার কথা বললে এটা ভালো দেখাবে না। কিন্তু আমি তো চাই তোমার বডির ভাঁজ অন্য কেউ না বুঝুক। আশিক হালকা কণ্ঠে কথাটা বলে। তারপর ভেবে নেয় এখন কি করবে সে। বাসায় এসে ফোনটা বের করে সৈকতের নাম্বারে ডায়াল করে। হ্যালো। হ্যালো রাক্ষস বংশের রাজা, ফোন দিয়ে চুপ করে আছেন কেন? কাকে চান? হ্যাঁ, আমি আপুর নাম্বার আপনাকে দেব না। আর আমার নম্বরই কই পেলেন? আমি তো তোমার কাছে আমার পরিচয় দেইনি, তাহলে তুমি আমাকে চিনলে কিভাবে শালাবাবু? ব্যাপার কি? বোন জামাইয়ের কণ্ঠ বুঝি খুব পছন্দ হয়েছে তোমার, তাই হ্যালো বলতেই চিনে ফেলছো? রাক্ষস বংশের রাজা তো আপনি, রাজাকে সবাই চিনে, তো আমারও চিনতে অসুবিধা হয়নি। তো বলুন রাজামশাই, কেন ফোন করেছেন? তোমার কাছে কি লুকোচুরি করে কোনো লাভ আছে? তোমার বোনকে বলবা কাল থেকে যেন বোরখা পরে ভার্সিটিতে যায়। তুমি বুঝিয়ে বলবা, তাহলে নিশ্চয়ই ও বুঝবে। আর নামাজ কালাম আদায় করে তো নাকি? রাক্ষস বংশের রাজা, আপনার কি মনে হয় আমার বোন নামাজ আদায় করে? ওকে, আর আপনার কথার মতো আমার বোনকে বোরকা পরতে বলবো কেন? টাকা নেই বোরকা কেনার। আর বিরক্ত করবেন না, বাই বাই। শালাবাবু, ভেবেচিন্তে কাজ করা উচিত, তাই না? দুলাভাই হই, একটু তো কথাটা মানতে পারো। আচ্ছা, বিনিময়ে কি চাই বলো?
তুমি আমার কাজ করে দিবে, আমি তোমাকে বিনিময়ে যা চাইবে তাই দিব। সরি ভাইয়া, ঘুষ আমার পছন্দ না। তবে আপনি তো বড় লোকের সন্তান, আমাকে একটা চাকরির খোঁজ দিতে পারেন। বাবা বোন কষ্ট করে, সেটা আমার সহ্য হয় না। যদি পারেন তাহলে আপুকে আমি বোরকা পরতে বলবো, তবে সেটা আমি কাজ করে বেতন পাওয়ার পর, কারণ এখন বাড়িতে বাড়তি কোনো টাকা নেই, আমাদের হিসাব করে চলতে হয়। তুমি একটু হোল্ড করো, আমি তোমাকে কিছুক্ষণ পর জানাচ্ছি। আশিক তার বাবার থেকে খোঁজ নেয় কোথাও মানুষ লাগবে নাকি। তার বাবা জানায় কাপড়ের দোকানে দুজন লাগবে নতুন করে, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হবে। আশিক জানায় তার একজন আছে সেই কাজ করার জন্য। হ্যাঁ শালাবাবু, শুনছো? আমি আমার পদ্মফুলের জামাই বলছি। আমার পদ্মফুলের যত্ন নিও, নষ্ট হতে দিও না কখনো। আকস্মিক আশিকের এমন কথায় সৈকত হেসে ফেলে। আশিকও হালকা হেসে বলে, কাপড়ের দোকানে থাকতে পারবা দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তোমাদের বাসা থেকে এখানে আসতে 20 মিনিটের মতো সময় লাগবে, আর কোনো পোস্ট খালি নাই। আশা করি তুমি আমাকে সাহায্য করবে এখন। সমস্যা নেই, আমি এই কাজ করতে পারবো। আর আমার তো সুবিধা হলো, সকালে ক্লাস করে দুপুর থেকে কাজ করতে পারবো। বেতনটা যদি বলতেন 5-এর উপরে হবে তো। আশিক হালকা হাসে। ছেলেটার বয়স বেশি না হলেও মা বাবার কথা চিন্তা করে। আশিকের ভালো লাগলো সৈকতের এমন মনোভাবের জন্য। আমাদের দোকানে বেচাকেনা ভালো হয়। প্রথমে তোমায় 8,000 টাকা দেওয়া হবে, তবে আস্তে আস্তে তোমার কাজ ভালো লাগলে আমি 10,000-এর উপর করে দিব। সেটা নিয়ে চিন্তা করো না, কাল থেকে কাজে জয়েন হতে পারো। ধন্যবাদ রাক্ষস বংশের রাজা, আপনি অনেক ভালো। শুধু রাক্ষস বংশের রাজা এতই সমস্যা আমার জন্য। আমি তাহলে প্রথম বেতন পাওয়ার পর আপুকে বোরখা গিফট করব। এই শালাবাবু না, এখন তো মাত্র রাত 9টা। তুমি একটু কষ্ট করে দোকানে আসো, আমি ঠিকানা দিচ্ছি, আমি বোরখা নিয়ে দিচ্ছি। সরি ভাইয়া, দান করা জিনিস নেওয়ার ইচ্ছে নেই আমার। তোমার নেওয়ার ইচ্ছে না হলে বেতন পাওয়ার পর আমাকে টাকা ফেরত দিয়ে দিও, প্লিজ প্লিজ, আমার কথাটা শোনো। আচ্ছা তাহলে আমি খাওয়া দাওয়া করে যাব, কারণ আমার যেতে আসতে সময় লাগবে। আপু তো একা একা খাবে না, আমাদের পরিবারের সবাই একসাথে খেতে বসি। আশিক আচ্ছা বলে ফোনটা কেটে দেয়। তার বয়স প্রায় 23 হতে চলল, অথচ কোনো কাজে হাত দেয় না। আর সৈকতের কথা ভেবে আশিকের খারাপ লাগে। যে বয়সটা হেসে খেলে বেড়ার কথা, সেই বয়সে ছেলেটা চাকরির খোঁজ করতেছে। সৈকত তার বোনকে ডেকে বলে, আপু খেতে বসবো, আই। আজ এত সকালে খাবি? 10টা তো বাজতে দিবি নাকি? খেতে দে। মাত্র নামাজ পড়ে উঠলাম আর এখনই তোর ক্ষুধা লাগছে? তুই তো জামাতের সাথে নামাজ পড়ছিস, তাই দেরি হয়নি। আমি একটু বাইরে যাব, আম্মু খাবার দাও তো। আর আপু তুই নামাজ পড়িস, বোরখা পড়িস না কেন? জানিস না মেয়েদের শরীর হেফাজতে রাখতে হয়, শুধু নামাজ কোরআন পড়লেই হয় না। আম্মু কোথায় গেলে তো বোরখা পরে, আর তুই ভার্সিটিতে যাস অথচ শাড়ি পরে। এইসব ঢং আজ থেকে এই বাড়িতে চলবে না। জান্নাতুলের গলায় খাবার আটকে যায়। সে মাত্র মুখে খাবার তুলছে, তবে সৈকত ভুল কিছু বলেনি। কিন্তু ভাই বলে এভাবে ছোট ভাই হয়ে কেউ ছাড়ি মেরে কথা বলে? ওর এখন কান্না পাচ্ছে খুব, মুখ ছোট করে খাবার খেতে মন দেয়। সৈকত তার দিকে তাকিয়ে আছে দেখেও বলে, আমার কাছে এখন টাকা নেই, পরের মাসে বোরখা নেব, প্রমিস। প্লিজ রাগ করিস না ভাই আমার। তুই সত্যি এত তাড়াতাড়ি বড় হয়ে যাবি বুঝে উঠতে পারি নাই। আমার মনে হচ্ছে কিছুদিন আগেই তোকে কোলে নিয়ে ঘুরছি। সৈকত আর কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি। তারপর আশিকের দেওয়া ঠিকানা অনুযায়ী যায়। গিয়ে দেখে আশিক একটা কাপড়ের দোকানে বসে আছে। সৈকত সেই দোকানে গিয়ে আশিকের সাথে হালকা ভালো মন্দ কথা বলে। আজ রাক্ষস বংশের রাজাকে দেখি সুন্দর লাগছে, মাশাল্লাহ। দেখেন কোনো রাক্ষসী এসে আপনাকে নিয়ে না যায়, নিয়ে গেলে তো আর রাক্ষস বলে কাউকে রাগাতে পারবো না। আশিক তুই রাক্ষস বংশের রাজা, বাহ। আজ থেকে তাহলে আমিও এই নামে তোকে সম্বোধন করব, রাক্ষস বংশের রাজা। বাহ, দারুণ আছে, ছেলেটা ভালোই নাম দিয়েছে তো একটা। মরিস না। আর শালা আমার তুই কি বলতো, এত হেল্প করছি তোর বোনটাকে আমি নিতে যাচ্ছি, তাও আমাকে এইভাবে খেপাতে হবে? আমি কোন দিক দিয়ে রাক্ষস বংশের রাজার মতো দেখতে? রাক্ষস বংশের রাজা, এটা কিন্তু সত্যি আশিক। তুই কি ভুলে গেলি রাক্ষস দা মাফিয়া গ্যাং? হাসান আর কিছু বলতে পারে না। আশিক জোরে একটা লাথি মারে তার পায়ে।
সৈকত ভ্রুকুচকে বোঝার চেষ্টা করে এখানে কি হতে যাচ্ছিল, যা সে জানতে পারল না। সৈকতের হাতে আশিক দুইটা ব্যাগ ধরিয়ে দেয়। সৈকত কিছু না বলে ব্যাগ নিয়ে বাড়িতে আসে। পদ্মফুল তুমি এত দামি কেন? জানো তোমাকে এই বিল সেই বিল খুঁজে কোনো এক ঝিল থেকে উঠে আনা হয়েছে। আমার পদ্মফুল তাহলে তোমার কত মূল্য বোঝো? যেখানে বিলের পদ্মফুল পাওয়া দায়, সেখানে তোমাকে ছুঁয়ে দেখা আকাশ ছুঁয়ে দেখার মতো প্রায়। জান্নাতুল চিরকুট পরে তবদা মেরে বসে থাকে। সে ডায়েরি নিতে গিয়ে চিরকুট পায়, কিন্তু চিরকুট কই থেকে আসলো বুঝতে পারে না। তার ভাবনায় একটা কথা ঘুরপাক করে। পদ্মফুল বলে তাকে আশিক সম্বোধন করে। তাহলে আশিক কি এই চিরকুটটা দিচ্ছে? কিন্তু আশিক তার বাড়ির ঠিকানা কিভাবে পাবে, আর তার রুমেই বা ঢুকবে কিভাবে? সে যে বাড়িতে ভাড়া থাকে সেটা 5 তলা, তারা থাকে 4 তলায়। এখানে কেউ পাইপ বেয়ে উঠতে পারবে না। জান্নাতুলের ভাবনার মাঝে সৈকত হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। শার্টের বোতাম খুলে জান্নাতুলের কোলে মাথা রাখে। বাপরে, আজকে ছোটর কি হলো? কই থেকে এইভাবে হন্তদন্ত হয়ে বাসায় আসলো? ঘেমে দেখি শরীরের সাথে শার্ট লেপটে গেছে। আর আমার কোলটাকে কি তোর বালিশ মনে হয়? থাম তো, চেঁচাস না। রাস্তায় রাতে এত জাম, বাপরে। ব্যাগ খুলে দেই, পছন্দ হয় কি না? না পছন্দ হলে এগুলো তোকে ব্যবহার করতে হবে। আর আমি একটা জব পাইছি আপু, কাল থেকে কাজে লেগে পড়বো। দেখিস আমাদের অনেক টাকা হবে। তোকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো। দরকার নাই, তোর জব করতে হবে না। আমি আব্বু আছি তো। তুই এই সময়টা এনজয় কর, এটাই এনজয় করার সময়। আর দেখি মাথা সরা, ব্যাগে কি আনছিস দেখি। জান্নাতুল ব্যাগ উপর করে ব্যাগ থেকে 2টা বোরকা বেরিয়ে আসে, আর এক ব্যাগে হিজাব, সাথে পিন যা যা লাগে। জান্নাতুল হাঁ হয়ে ভাইকে দেখে। তার জন্য রাতে এসব নিতে গেছে? জান্নাতুল কিছুটা রাগী কণ্ঠে বলে, এত টাকা কই পেলি সৈকত? আমি অনলাইনে দেখছিলাম এই বোরখাগুলোর দাম 2000-এর উপরে। আর সাথে 2টা হিজাবও দেখি। 2টা বোরখা কালো, শুধু ডিজাইন ভিন্ন, তার জন্য 2টা হিজাব লাগে নাকি? এইসব পাগলামি কই থেকে শিখলি তুই? ওয়াও বোরখা 2টা দেখি দারুণ। রাক্ষস বংশের রাজার দেখি চয়েস ভালো। যাক, আপুর পছন্দ হয়েছে, তাতেই আমার হবে। আমার টাকা না হলেও রাক্ষস বংশের রাজাকে দিতে দিব। ভাইয়াটা যাই হোক ভালোই আছে। বাল, কি বিড়বিড় করছিস? হ্যাঁ, কিছু বলছি কথা কানে যায় না নাকি? খুব বড় হয়ে গেছিস তাই না? বের হ আমার রুম থেকে। নিজের ভালো শার্ট প্যান্ট নাই, আর আমার জন্য এত টাকা খরচ করে বোরখা নিতে গেছিস। বোরখা একটা হলেই হয়, আর 2টা বোরখা নিয়ে এসে ভাব দেখাস। আরে গাধি, আমি জানতাম নাকি 2টা বোরখা এখানে? আর আমার টাকা দিয়ে কিনেছি নাকি যে টাকার চিন্তা করব আমি? শালা রাক্ষস বংশের রাজা আমাকে কেশ খাইয়ে দিল। তোরে তো আমি খাইছি, আর একবার দেখা হোক খালি। সৈকত নিজেই রেগে বিড়বিড় করে। খুব ভোরে আজ জান্নাতুলের ঘুম ভাঙে। এখনো ফজরের আজান দেয়নি। নিজের ফোনটা হাতে নিয়ে সে বারান্দায় যায়। অতীত নিয়ে ভাবতে ভাবতে তার চোখে জল চলে আসে। কানে আজানের শব্দ আসলে রুমে এসে উজু করে কোরআন পড়তে থাকে। কিছুক্ষণ পর নামাজ পড়ে সৈকতকে সাথে নিয়ে রান্নাঘরে যায়। সময় হয়ে গেলে ভার্সিটি চলে যায়। আশিকদের ক্লাস নিয়ে যখন বের হয় তখন পিছন থেকে আশিক বলে, পদ্মফুল আপনাকে খুব সুন্দর লাগছে। বোরখাতে আপনি একদম হুড় পড়ি। আপনাকে দেখে বলতে ইচ্ছে করে, আমার পদ্মফুল আপনি তো দেখি 70 হুড়ের রানী। আপনি পদ্মফুল, আপনার গায়ের রং না হয় বোরখার আড়ালে লুকিয়ে রাখুন। সবার তো সব কিছু দেখার অধিকার নাই। বলতে ইচ্ছে করলেও বলবো না, কারণ আপনি আমাকে বেয়াদব বলবেন। পাগল ছেলে তুমি একটা। তুমি দেখি একদম ছোট বাচ্চার মতো কথা বলছো। বলবে না বলে তো বলেই ফেলছো। যাও নিজের ক্লাসে যাও, সামনে ঈদ, তাই বেশি দিন আর ক্লাস হবে না। ভালো কথা বলতে নাই, যাই বলি না কেন পড়ার কথা বলে। জানি না বিয়ের পর কি হবে আমার। আশিক বিড়বিড় করে সেখান থেকে চলে যায়। হেই মিস পুতুল, আপনি তাহলে মিস নিউ টিচার? হ্যাঁ। বাপরে, আপনাকে দেখে তো মনে হয় স্টুডেন্ট। আপনার এই রূপের রহস্য কি বলুন তো? আমিও একটু আপনার মতো সুন্দর হতে চাই, নিতে চাই নতুন নতুন নাম। জান্নাতুল পিছনে তাকিয়ে দেখে কালকের ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে ভুলবশত ধাক্কা মারছিল। জান্নাতুল ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলে। তার রূপের রহস্য কি? আপনি এখানে যে, আর কি বলছেন এইসব? কিসের নতুন নাম বলেন না? আপনি কি আমাকে চিনেন? আপনাকে তো মনে হয় আজ প্রথম দেখলাম।
আমি এই ভার্সিটির ইংরেজির শিক্ষক, আপনার সিনিয়র। আমি আপনার 1 বছর আগে জয়েন হয়েছি। ও চলেন, আজ তো এই পিরিয়ডে আপনার ক্লাস নাই, ক্যান্টিনে বসে পরিচিত হই। চলেন তাহলে। সময় কাটানো যাবে ভেবে জান্নাতুল সানজিদের সাথে ক্যান্টিনে যায়। দুজন বেশ কিছুটা সময় কাটায়। জান্নাতুলের ভালো লাগে, ছেলেটার ব্যবহার, কথা বলার ধরন সবই ভালো। দ্বিতীয়বার আমার ভালো লেগেছে কাউকে, সাহিত্যিকা। তবে প্রথমবারের মতো দ্বিতীয়বার যে আর ভুল করতে চাই না। আপনার সাথে ফ্রি হই, আপনার ব্যাপারে জানি, তারপর না হয় আপনাকে একদম বউ বানিয়ে নিয়ে যাব। সাহিত্যিকা, কই ফুল তো আজ গাছে ফোটে নাই, তাহলে আপনাকে কেন ফুলের মতো লাগে? সাহিত্যিকা, আপনি কি জানেন আপনার জন্য বিমোহিত আমি? আপনাকে আমার যে চাই, আমার অতীত বলতে আপনাকে নিয়ে বাঁধবো একটা ছোট্ট ঘর। সানজিদ মনে মনে জান্নাতুলকে নিয়ে কল্পনা করতে থাকে আর নিজের মাঝে ছন্দ আঁকে। তখন জান্নাতুল নিজ থেকে বলে, সঞ্জিতা জানেন, আমাদের অনুভূতিগুলো বড্ড বেহায়া। আমরা সব সময় ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখি। সানজিদ মনে মনে কিছু ভাবছিল। তখন হুট করে জান্নাতুলের কথায় সানজিদ ভ্রু কুঁচকে ফেলে। আচ্ছা, জান্নাতুল কি তাকে এই কথাটা কিছু মিন করে বলছে? আমার এখন ক্লাস আছে সঞ্জিদা, আপনি থাকেন, আমি ক্লাস নিতে যাব। ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে ভালোই লাগে আমার, তাদের মাঝে একটা শান্তি খুঁজে পাই। মানুষটা তো ভুল না, তাহলে ভুল মানুষকে কিভাবে ভালোবাসি? আমরা কি আসলেই বোকা, জেনে বুঝে একই ভুল বারবার করি? হয়তোবা, আবার হয়তোবা না, কারণ মানুষগুলো আগে তাদের আসল রূপ দেখালো। আমরা কখনো ভুল করতাম না। মানুষগুলো বড্ড চালাক, বুঝলে? তারা যে আগে অনুভূতি জন্মায়, তারপর যখন দেখে মারাত্মকভাবে আমরা ফেসেছি, ঠিক সেই সময় সেই অনুভূতিগুলোকে পিষে বলি দেয়, হারিয়ে যায় আমাদের থেকে অনেক দূরে। ক্লাস আছে আপনার, আপনি যান তাহলে। কাল তো শুক্রবার, ভার্সিটি অফ আছে। রবিবারে কথা হবে তাহলে। রবিবারে কথা হবে তাহলে আবারও। সাহিত্যিকা, আপনি বরং সাহিত্য নিয়ে লিখতে থাকেন। সানজিদ হেসে কথাটা বলে। দূর থেকে আশিক চোখ লাল করে সানজিদের দিকে তাকিয়ে আছে। সানজিদ সেটা জানতেই পারল না। আশিক সন্ধ্যার সময় একটু দোকানের দিকে আসে। সৈকত তখন বলে, রাক্ষস বংশের রাজা আপনি বড্ড খারাপ লোক জানেন। আমি আবার কি করলাম? আমার জন্য কাল আমি কেশ খাইছি। পাগলের মতো 2টা বোরখা নিয়ে দিয়েছেন কেন? বোরখা একটা দিলেই হয়, বুঝলেন? আপু কাল আমাকে বকা দিয়েছে। আমাকে সম্বোধন করছো রাক্ষস বংশের রাজা দিয়ে, তাহলে আমি খারাপ না হয়ে কিভাবে থাকি বলো? রাক্ষস তো সবসময় খারাপ হয়, আর দুলাভাইয়ের জন্য একটু কেস খেলে কিছু হবে না। ধুর ভাই, আপনার সাথে কিছু নিয়ে কথায় পেরে ওঠা যাবে না দেখি। আপনি একটু দোকানে বসবেন? আপনাকে দারুণ লাগছে, বুঝলেন? আমি? হ্যাঁ, দেখেন না, হাসান ভাইয়া তো দোকানে বসেছে, কিন্তু আপনার তো দেখা নাই। ভাই আমার, চুপ যা ভাই। আমি কোন জন্মের এসবে দোকানে বসি না? বাপের এত কিছুর দোকান, আমার কি দরকার পড়ছে যে আমি দোকানে বসে বেচাকেনা করব? তার জন্য তো মানুষ রাখা আছে। বড় লোকদের এই এক সমস্যা। আশিক রাগী চোখে সৈকতের দিকে তাকায়। সৈকত একটা মুখ ভেঙচি কাটে। আশিক মনে মনে বিড়বিড় করে, শাশুড়ি মা, আপনি এটা কি পোলা জন্ম দিচ্ছেন? মুখের উপর দেখি সব বলে দেয়। আমার পদ্মফুল তো এমন না। পদ্মফুল আপনি আমার হবেন তো, নাকি দেবদাস হয়ে আজীবন থাকতে হবে? আই প্রমিস, আপনি আমার না হলে আমি আর কারো হব না কখনো। সময় বহমান, সাল 2022। ভার্সিটি বন্ধ হয়ে গেছে। 10 জুলাই ঈদুল আজহা। আজ 9 তারিখ, বার শনিবার। শনিবারে খুব সকালে 2 ভাই বোন মিলে মারামারি শুরু করে দিচ্ছে। মারামারির কারণ, জান্নাতুল হাতে মেহেদি কেন দিবে না? গ্রামে প্রতিটি ছেলে মেয়ে হাতে মেহেদি দিতে আসে, আর সকাল থেকে মেহেদি দিয়ে দেওয়ার কাজটা তো জান্নাতুল নিজেই করে। তারা ঈদের ছুটি পেয়ে দেশের বাড়ি চলে আসছে। আপু তুই যদি হাতে মেহেদি না দোস, তাহলে আমি কারো হাতে মেহেদি দিয়ে দিব না। তোর বয়স হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি তুই মেহেদি দিবি না নাকি? সৈকত, সামনে দিকে যা। মাত্র সকাল 6টা বাজে, আর তুই এই সকালে আমার হাতে মার না খেয়ে থাকতে পারিস না, তাই না? না। তুই ছেলে মানুষ, তোর হাতে মেহেদি দেওয়ার কি আছে?
আমি জানি তুই হাতে মেহেদি দিবি, সেই জন্য আমাকেও দিতে বলছিস। আপু এমন করিস কেন বলতো? আরে কালকে ঈদ আর তুই হাতে মেহেদি দিবি না, এটা কি কখনো হয়? সত্যি তুই যদি না দেস তাহলে আমি আজই ঢাকা বের করব। মায়ের খাবি সৈকত, তুই বেশি বেশি করছিস কিন্তু। এতদিন পর দেশের বাড়ি আসলাম আর তুই চুপচাপ রুম থেকে বের হ। রাক্ষস বংশের রাজা, তোমার স্বপ্ন বুঝি পূরণ হবে না আর। আপু মেহেদি রাঙা হাত দেখার ভাগ্য তোমার নাই। আপু তো হাতে মেহেদি দিবে না, অনেক কিছু বলেছি তাও রাজি হয়নি, বরং আমাকে দুটা দিয়েছে পিঠে। সৈকত জান্নাতুলের কাছ থেকে এসে আশিকের কাছে ফোন দেয়। আশিক তাকে হুকুম করছে তার পদ্মফুলের মেহেন্দির রাঙা হাত সে দেখবে। আশিক আর সৈকতের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। সৈকত কিছুটা আফসোসের সুরে আবারও বলে, রাক্ষস বংশের রাজা, তোমার কপাল সত্যি খারাপ, কারণ তুমি এক সিনিয়রকে ভালোবেসে ফেলেছো। তুমি আসলে রাক্ষস, কারণ তাদের বুদ্ধি বলতে কিছু নেই, পাবে না যেন ভালোবেসে ফেললে।